না, আমার মনে হয় যে আপনারা এটা দেখতে পাইতেছেন, তাই না? আমার মনিটরটা শেয়ার হয়েছে না আপনাদের? যে হাউস বিল্ডিং বড় জি করে স্যার। লেখা? গুড। জি স্যার, হ্যাঁ। দেখা যাচ্ছে। এখন হাউস বিল্ডিং কি আপনারা জানেন, অনেকে যারা বেআইনস করছেন বা বেআইনস বা আসওয়াই করছেন তারা জানেন। এখানে যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকের ধারণা আছে যে হাউস বিল্ডিং আসলে কি। এটা আপনারা জানেন, অনেক ইউটিউব দেখছেন, এই করছেন, বিভিন্ন ইউটিউবার আছে। তারপরেও একটু বলি যে হাউস বিল্ডিং আসলে বাংলাদেশের যেটা ডিপ্লোমা আছে না, আপনারা করেন না ডিপ্লোমা, জি স্যার। ঠিক একই রকম। এইখানে কি করতে হয়, বাংলাদেশে যেটা করে ওইটাকে আর কি এই দেশের ভাষায় বলে শুলিশে হাউস বিল্ডিং, মানে স্কুল রিলেটেড হাউস বিল্ডিং। আর এইখানে যেটা আপনারা করবেন এটা হচ্ছে ডুয়ালে হাউস বিল্ডিং। এই ডুয়ালে হাউস বিল্ডিং, শুলিশে হাউস বিল্ডিং, এইগুলি নিয়ে একটু পরে আসতেছি। আমরা আগে একটু জার্মান বিল্ডিং সিস্টেম নিয়ে একটু কথা বলি। বিল্ডিং সিস্টেম মানে হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থা। একটু ধারণা থাকা ভালো না? কি বলেন আপনারা? আপনারা কি রাজি? একটু আমরা জি শিক্ষা স্যার। ব্যবস্থা নিয়ে জি একটু স্যার। একটু দেখি যে কি শিক্ষা ব্যবস্থা এই দেশে আছে, এই দেশে আসবেন। এটা যারা আসওয়াই পাস করছেন বা পড়ছেন তারা জানেন কিছুটা, একেবারে ক্যাপিটাল 2 এর শেষের দিকে আছে। যাই হোক, আমরা ওইটা নিয়ে একটু কথা বলি। এই যে দেখেন, এই ঘরটা দেখলেই মোটামুটি ক্লিয়ার হবে। যখন একটা বাচ্চার জন্ম হয় ৩ বছর পর্যন্ত সে মায়ের কাছেই থাকে, অথবা অনেক সময় কিটায় পাঠিয়ে দেয়, কিটা। ১ বছর বয়স হলেই কিটায় দিতে পারে। এখন থ্যাংক ইউ এই স্যার। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের আগে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। আহ, আবার যারা বিরক্ত হবেন প্লিজ বলবেন। যাই হোক, যখন একটা বাচ্চার বয়স ৩ বছর হবে তখন সে কোথায় যাবে? কিন্ডারগার্টেনে যাবে। তার মানে হচ্ছে এই যে যে গুরুনশুলে হচ্ছে প্রাইমারি স্কুল, এর আগে হচ্ছে কিন্ডারগার্টেন। মানে বাচ্চার বয়স যখন ৩ স্যার, হবে। হ্যাঁ প্লিজ। স্যার ওই যে প্রি স্কুলের বেবি যেটাকে বলে আর কি, নাকি? হ্যাঁ, কিন্ডারগার্টেন কিন্তু বাংলাদেশেও আছে না? মেবি। এখন জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কিন্ডারগার্টেন বলা হয়। আমি আপনাদের এখানে বুঝাইতেছি যে বাচ্চার বয়স ৩ বছর হইলে তখন ওই বাচ্চাকে কিন্ডারগার্টেনে দেওয়া হয়, এটা মাস্ট। ৩ বছর বয়সে যখন কিন্ডারগার্টেনে যাবে, এই কিন্ডারগার্টেনে আবার ৩ বছর থাকবে। কত বছর থাকবে? ৩ বছর থাকবে। ৩ বছর। হ্যাঁ, কিন্ডারগার্টেনে ৩ বছর থাকবে, মানে ৩ বছর বয়সে আসলো কিন্ডারগার্টেনে, আবার কিন্ডারগার্টেনে ৩ বছর থাকতে হবে। ওই ৩ বছর পরে আর কি, এই ৩ বছরের ভেতরে কি শিখবে? ওই যে আঁকাঝোঁকা শিখবে, বিভিন্ন অ্যালফাবেট শিখবে, সংখ্যা শিখবে, একটু লেখা শিখবে, নিজের নামটা লিখতে পারবে। এইগুলি আর কি টুকটাক যা আছে, একটু ২-১টা লাইন পড়া শিখবে, যেটা কিন্ডারগার্টেনে হয়। ওর পরে আর কি গ্রুনশুলেতে যায়। মানে বাচ্চার বয়স যখন ৬ বছর তখন তারা কোথায় যায়? গ্রুনশুলে। তা এইখানে থাকবে ৪ বছর। মানে এইখানে শুরু হয় এর্স্টে ক্লাসে, zweite ক্লাসে, dritte ক্লাসে, vierte ক্লাসে। বুঝতে পারছেন? আমি আপনাদের আজকে একটা ক্লাস জি। নিতেছি, এরপরে আমি আউসবিল্ডিং নিয়ে আসতেছি। কারণ এই জিনিসটা আপনাদের জানাটা খুব জরুরি। আপনারা এই দেশে আসলে আপনাদের বাচ্চাদের জন্য কাজে হবে। আপনাদের মানে কাজে লাগবে। ওকে। এইখানে ৪ বছর থাকার পরে এরপরে ৪ ধরনের স্কুলের টাইপ আছে। বুঝতে পারছেন? এই উপরে দেখেন শুলটুপ লেখা আছে। এটার মানে হচ্ছে স্কুলের টাইপ। তাই সবচেয়ে যারা মেধাবী, ভালো ছাত্র, তারা যায় হচ্ছে গিমনাজিয়ামে। হ্যাঁ, আবার জিমনাজিয়াম। গিমনাজিয়াম অনেকে ভাববেন না এটা হচ্ছে জিম করতে যায় না, জিমনেশিয়াম না কি বলে বা আছে না, না। জিম কর, এটা জিম না। এই দেশের সবচেয়ে ভালো স্কুল হচ্ছে গিমনাজিয়াম। তার মানে হচ্ছে আপনার ছেলে যদি মেধাবী হয়, অবশ্য আগে ভালো ছিল এই দেশে, আগে জার্মান বাচ্চাদেরও ওই টিচাররা বইলা দিত, প্রাইমারি টিচাররা, যে আপনার ছেলেটা ভালো, আপনি গিমনাজিয়ামে দেন। আবার বলতো আপনার ছেলেটা তত একটা ভালো না, ওকে যদি চান তাহলে অন্য স্কুলে দেন। তা অন্য স্কুল কি? এই সবচেয়ে ভালো হলো গিমনাজিয়াম, এরপরে আসে হচ্ছে আপনার রিয়াল শুলে। বুঝতে পারছেন? রিয়াল শুলেতে আসে। এখন এই রিয়াল শুলে হচ্ছে একটু কম মেধাবী, মানে এরা কি করে, ফিল্টার করে নিয়ে আসে বাচ্চাদের ফিল্টার করে যে বাচ্চার মেধা অনুযায়ী। সবচেয়ে মেধাবীরা যায় গিমনাজিয়ামে, এরপরে রিয়াল শুলে। এখন কিছু বাচ্চারা আছে, যেমন ধরেন আপনি বললেন যে আমার বাচ্চা হয়তো গিমনাজিয়ামে গেলে পারবে না, কারণ ওইখানে অনেক পড়া। আবার রিয়াল শুলে ওর জন্য একেবারে মানে সহজ হয়ে যায়, আছে না এরকম? মানে দুইটা হ্যাঁ, তখন হ্যাঁ।
তখন আর কি কি করতে পারেন, এই যে গেজাম শুলেতে পাঠাইতে পারেন। এটা হলো সবার জন্য। এইখানে হাউফশুল আবশুলুস করতে পারবেন, এইখানে রিয়ালশুল আবশুলুস করতে পারবেন, এইখানে আপনি আবিটুয়া করতে পারবেন। এখন আসি, আবিটুয়া হচ্ছে এই গিমনাজিয়ামে যারা পড়ে এরাই করতে পারে মেইনলি। এই গিমনাজিয়ামে যারা যায় এরা, এই যে দেখেন 12 থেকে 13 বছর পর্যন্ত থাকে। তা এইটা যে 12-13 কেন লেখা, অবলিক লেখা? এখানে ধরেন বুন্ডেসল্যান্ডা আছে, বুন্ডেসল্যান্ডা মানে হচ্ছে প্রদেশ আছে, এক একটা প্রদেশ, 16টা প্রদেশ আছে। জার্মানিতে কয়টা প্রদেশ? 16টা। তা 16টা প্রদেশের আবার শিক্ষা ব্যবস্থা এক এক প্রদেশে এক এক রকম, মানে সারা দেশে একই শিক্ষা ব্যবস্থা না। বুঝতে পারছেন? কোন প্রদেশে আছে 12 বছর পর্যন্ত আপনার এই আহ আবিটুয়া মানে গিমনাজিয়ামে থাকে, আবার কোন কোন প্রদেশ আছে 13 বছর লাগে। এই জন্য বাঙালিরা যখন এই দেশে পড়তে আসে, মানে বিশেষ করে যারা ব্যাচেলর করতে আসে, তা তাদের জন্য শর্ত হচ্ছে 1 বছরের ব্যাচেলর বাংলাদেশ থেকে দেখাইতে হবে, তাহলে ইংরেজি মিডিয়ামে পড়তে পারবে। আর যদি সেটা না থাকে তাহলে এই দেশে একটা স্টুডেন্ট কলেজ করতে হবে। এটা বোধহয় আপনারা অনেকে জানেন, তাই না? এই স্টুডেন্ট কলেজ করার আহ, এই জিনিসটাই হচ্ছে মেইনলি এই কারণে, এই যে 13 বছরটা ওরা ধরে তারপর কি, তারপরে আর কি আমাদের করে আমাদের ওইভাবে আর কি দেখে যে তাহলে আমরা আমরা হচ্ছি কোন লেভেলে, যে এইখান থেকে একটু কম আছে, 1 বছর কম আছে, এই একটা বছর আমরা এই ফাউন্ডেশন কোর্স করি। ওই ফাউন্ডেশন কোর্সটার নাম হচ্ছে কি, স্টুডেন্ট কলেজ। আশা করি যে এইটুকু বুঝতে পারছেন। এটা যারা পড়তে যাবে মানে ইউনিভার্সিটিতে পড়তে যাবে, ব্যাচেলর করবে, তাদের জন্য। ওকে, এখন রিয়াল শুল হচ্ছে আপনার 10 ক্লাস পর্যন্ত রিয়াল শুল। আর হাউফ শুলে যাচ্ছে হচ্ছে একেবারে যারা কম মেধাবী, মানে মেধায় কুলায় না, তখন আর কি এরা যায় হচ্ছে হাউফ শুলে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? গিমনাজিয়াম হচ্ছে সবচেয়ে ভালো, এরপরে রিয়াল শুলে, আর রিয়াল শুল আর গিমনাজিয়ামের মাঝখানে হচ্ছে গেজাম শুলে। হ্যাঁ, এই গেজাম শুলেতে পাঠায়, এইখানে মানে বাবা মা একটু সেফ জোনে থাকে। অনেক সময় দেখা গেল যে এমন ছেলে পেলে যার রিয়াল শুল করারও যোগ্যতা নাই, তখন সে কি করে, এই জায়গা হাউফ শুল আফসুলুস করে, মানে 9 ক্লাস পর্যন্ত পড়ে হাউফ শুল আফসুলুস। আবার যদি দেখে একটু ভালো, তাহলে রিয়াল শুল আফসুলুস। যদি অনেক ভালো হয় তাহলে এইখান থেকে তারা আবিটুয়া করতে পারে। মানে এইটা হচ্ছে একটা একটা মিক্স একটা স্কুল, যে জায়গায় আর কি সব ক্যাটাগরির ছাত্ররা থাকে। আর এই উপরের 3টা দেখতে পাচ্ছেন, এগুলি হলো মানে পিওর, একেবারে ক্যাটাগরাইজড করা। মানে জিমনাজিয়ামে থাকবে হচ্ছে সবচেয়ে মেধাবীরা, রিয়াল শুলে একটু কম মেধাবী, আর হাউফ শুলে থাকবে আরো কম মেধাবী। এখন এর মধ্যে ধরেন হাউফ শুলের এক আল্লাহর বান্দা হঠাৎ করে তার মিরাকল হয়ে গেল, মানে অনেক ভালো মেধাবী হয়ে গেল, তখন কি হবে? তখন সে যদি চায় তাহলে এই গেজাম শুলেতে যাইতে পারে, গিয়ে এইখানে যায় সে রিয়াল শুল আফসুলুসটা করতে পারে, এবং আবিটুয়া করে সে ব্যাচেলর করতে পারে। কিন্তু কেউ এই হাউফ শুল আফসুলুস দিয়ে ইউনিভার্সিটিতে যাইতে পারবে না। বুঝতে পারছেন? মানে হাউফ শুল আফসুলুস হচ্ছে 9 ক্লাস, মানে আমাদের দেশে কেউ যদি 9ম শ্রেণী পর্যন্ত পড়ে, সে কি ইউনিভার্সিটিতে পড়তে পারবে? সম্ভব না। তো এইখানে ওই একই। এই রিয়াল শুলে হচ্ছে সেন্টে ক্লাস, মানে 10 ক্লাস পর্যন্ত, তার মানে এইখানেও সম্ভব না। তা তার যদি এই রিয়াল শুলের থেকে যদি মনে করে যে না সে ইউনিভার্সিটিতে যাবে, তাকে এই গেজাম শুলেতে আইসা আবিটুয়া করতে হবে। অথবা আরেকটা জিনিস আছে, আর সেইটা হচ্ছে ফাখ আবিটুয়া। ফাখ আবিটুয়া হচ্ছে আপনার ধরেন আপনি ফিজিক্স নিয়ে অনার্স করবেন, তখন ওই ফিজিক্স নিয়ে একটা বছর আপনি আর কি ফাখ আবিটুয়া করলেন। ফাক আবিটুয়া হচ্ছে 1 বছর, মানে রিয়াল শুল আবসুলুসের পরে ফাক আবিটুয়া হচ্ছে 1 বছর। আর নরমাল আবিটুয়া মানে নরমালেস আবিটুয়া, যেটা নরমাল, সেটা হচ্ছে 2 বছর। এইটা এই যে গেজাম শুলেটা, এটা একেবারে নরমাল স্কুল, কোনো ওপেন স্কুল না, এটা নরমাল। আচ্ছা আচ্ছা, মানে আমাদের হাই স্কুলের মতো, ধরেন অনেক পোলাপান ধরেন মেট্রিক পাস করতে পারে না, পরে ইন্টারে ভর্তি হইতে পারে না, ওরকম। বুঝতে পারছেন? এইখানে ঠিক আছে, আমাদের বুঝতে পারছি দেশে ব্যাপারটা। সেই ক্ষেত্রে মানে 9ম শ্রেণী পাশ করলে কোনো সার্টিফিকেট নাই। এখন হয়তো ওই যে 8 পাশ করলে কি জানি বলে আপনারা, জেএসসি না কি জানো, আমি আমি জানি না সত্যি, আমি জেএসসি জেএসসি জেএসসি, গুড।
তা ওইটা সার্টিফিকেট পায়। আগে তো এরকম ছিল না, আমাদের সময় ছিল না। এইখানে যে জিনিসটা আমরা বলতেছিলাম যে গেজামশুলেতে আপনি দুই ধরনের আবিটুয়া করতে পারেন। একটা হচ্ছে নর্মালেস আবিটুয়া, আর একটা হচ্ছে আপনার ফাক আবিটুয়া। ফাক আবিটুয়া হচ্ছে যে সাবজেক্টটা নিয়ে আপনি ইউনিভার্সিটিতে পড়বেন, ওইটার উপরে আরো আনুষঙ্গিক কিছু সাবজেক্ট আছে, ওইগুলি নিয়ে 1 বছর আপনার এই আবিটুয়াটা করতে হয়। আর নর্মালেস আবিটুয়া হচ্ছে 2 বছরের, মানে নর্মাল সিম্পল যেটা, সেটা 2 বছর। ওই নর্মাল আবিটুয়া করলে কি আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারেন, আর ফাঁকা আবিটুয়া করলে আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন না। এটা হচ্ছে ফাঁকা আবিটুয়ারের ঝামেলা। এটা ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চা হইলে তাদের জন্য যাই না রাখলেন ভালো, তাই তুমি ফাঁকা আবিটুয়া করো অথবা তুমি নর্মালেস আবিটুয়া করো। ওকে, এখন হাউফসুল আবসুলুস পাশ করলে, যদি পাশ করে আল্লাহর বান্দায় কোনোভাবে যদি পাশ করে ফেলায় তার মেধা দিয়ে, তাহলে সে পাবে হচ্ছে হাউফসুল আবসুলুস, এবং সে এইটা দিয়ে শুধু একটা জিনিসই করতে পারবে, আর সেটা হচ্ছে আউসবিলুং। এই যে আউসবিলুংটা আপনারা করতে চান। এখন জি কারো যদি হাউফসুল আবসুলুস থাকে, আহ, এখনের অবস্থা আমি বলতেছি যে এখন তো ধরেন এই অভাব দেখা যে কোনো মানুষ যে কোনো আউসবিলুং করতে পারে। যদি আমি 5 বছর আগের কথা বলি বা 3 বছর আগের কথা বলি, এই হাউফসুল আবসুলুস দিয়ে আপনি ভালো কোনো হাউস বিল্ডিং পাইতেন না, এখনো পাবেন না। এখনো যদি কেউ আপনার ইনফরমাটিক নিয়ে পড়তে চান, বা আপনি টাইপসেট মেশাটনিকা নিয়ে পড়তে চান, বা মেশাটনিকা বা ইন্ডাস্ট্রি মেশাটনিকা এগুলি নিয়ে পড়তে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই হাউফসুল আবসুলুস দিয়ে এই হাউস বিল্ডিং পাবেন না। আপনার সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে রিয়াল শুল আবসুলুস, মানে 1 বছর বেশি। রিয়াল শুল আবসুলুস থাকলে তখন আপনি যে কোনো হাউস বিল্ডিং পাবেন। এই রিয়াল শুল আবসুলুস থাকলে ওই যে ফাঁক ওভারশুলে আপনি করতে পারেন, ওই যে 1 বছরের ফাঁক আবিটুয়া। জি স্যার। গিমনাজিয়ামের পরে গিমনাজিয়াম পাশ করলে আপনারা আবিটুয়া পাবেন, পুরো আবিটুয়া। আমি যাবো। আবিটুয়া, এই যে আবিটুয়া দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন, মানে হাউস বিল্ডিং চাইলে করতে পারবেন, চাইলে পড়ালেখা করতে পারবেন। যদি মনে করেন যে না ইউনিভার্সিটিতে পড়ার এখন আমার সময় না, এই দেশের এরা এদের মানে অনেক সময় হয় যে না এত পড়ালেখা ভালো লাগে না, তাই একটা হাউস বিল্ডিং করি। কারণ হাউস বিল্ডিং এ পড়ালেখাটা কম, অনেক কম, ইউনিভার্সিটির অনেক কম। আর এইখান থেকে ওই যে ওই একই জিনিস, এখান থেকে তো আপনি মানে সুলাভ সুলুস বুঝে আপনি তারপরে ইউনিভার্সিটিতেও যাইতে পারেন অথবা হাউস বিল্ডিং করতে পারেন। আচ্ছা, এই যে যে আপনার শিক্ষা ব্যবস্থা মানে বিল্ডিং সিস্টেম, এটা তো আপনাদের এখন ক্লিয়ার, নাকি কোনো প্রশ্ন আছে? এরপরে আমি হাউস বিল্ডিং নিয়ে কথা বলবো। জি স্যার। আপনারা তো আসছেনই হাউস বিল্ডিং নিয়ে শুনতে। আমি মনে হয় যে এইটুকু বুঝাইতে পারছি আপনাদের। হ্যাঁ অন্য কেউ জানি আপনাদের মাথা কোনোভাবে ওয়াশ না করে, উল্টাপাল্টা না বুঝায়। এইটাই হচ্ছে বিল্ডিং সিস্টেম। এখন যদি কোনো বাচ্চা কাচ্চা মানে একটু প্রতিবন্ধী হয়, তাহলে তাদের জন্য আলাদা স্কুল আছে, সেগুলিকে বলা হয় ফর্ড আসলে। অথবা দেখা গেল যে আপনি এই দেশে হাউস বিল্ডিং করতে আছেন, আপনি বাংলাদেশে আপনার একটা ছোট একটা বাচ্চা আছে, যখন হাউস বিল্ডিং শেষ হয়েছে আপনি নিয়ে আসলেন এইখানে আইসা, এখন ওই বাচ্চা তো ডাইরেক্ট তো আর স্কুলে ভর্তি হইতে পারে না, তখন আর কি ওই ফর্ড আসলেতে দেওয়া হয়। ওইখানে ল্যাঙ্গুয়েজ শেখে, সবকিছু শেখে, তারপরে নর্মালে শুলে যায়। আশা করি যে এইটুকু বুঝছেন। এখন আমরা একটু একটু হাউস বিল্ডিং নিয়ে একটু কথা বলি। জি তো স্যার। হাউস বিল্ডিং মোট 6-7 ধরনের আছে, কিন্তু আমাদের জানা দরকার আছে মাত্র এই 3 ধরনের। এই 3 ধরনের আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডুয়ালে হাউস বিল্ডিং। ডুয়ালে হাউস বিল্ডিং মানে হচ্ছে আপনি কোম্পানিতে কাজ করবেন আর স্কুলে যাবেন, মানে কাজ করবেন আর স্কুলে যাবেন। এই ক্ষেত্রে কোম্পানি আপনাকে পে করবে, প্রতি মাসে একটা টাকা দিবে। সেটা আপনার হাউস বিল্ডিং এর উপরে নির্ভর করবে যে আপনি কোন ধরনের হাউস বিল্ডিং করতেছেন, সেইটার উপর নির্ভর করবে আপনার টাকার পরিমাণ। এইটা হলো ডুয়ালে হাউস বিল্ডিং। ডুয়ালে মানে হচ্ছে, ডুয়াল মানে তো জানেন দুই, দুইটা একত্রে। দুই তার দুইটা মানে হচ্ছে একত্রে। বেডরুম আর হচ্ছে আপনার স্কুল, এইখানে আইসা আপনাকে পড়তে হবে। হ্যাঁ, এখন যদি কেউ মনে করে হাউস বিল্ডিং মানে হচ্ছে যে কাজ করব, পড়ালেখা দরকার নাই, হ্যাঁ বাসার কি দরকার, এইটা আপনাদের জন্য হবে চরম একটা ভুল। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে সুলিশ হাউস বিল্ডিং। সুলিশ হাউস বিল্ডিং কি? সুলিশ শুধু স্কুলে, মানে আপনি স্কুলে যাবেন ওইখানে হাউস বিল্ডিং করবেন। এই ক্ষেত্রে আপনার 3 বছর তো হাউস বিল্ডিং, মানে হাউস বিল্ডিং ভেদে, তো সেই ক্ষেত্রে প্র্যাকটিকুম করা লাগতে পারে 6 মাসের অথবা 4 মাসের অথবা 3 মাসের একটা ফিলিস্ট প্র্যাকটিকুম। মানে ফিলিস্ট মানে হচ্ছে মাস্ট,
আপনাকে একটা প্র্যাকটিকুম করতে হবে। আপনি যে হাউস বিল্ডিং করছেন ওই ব্রাঞ্চেই আপনাকে একটা প্র্যাকটিকুম করতে হবে কোনো একটা কোম্পানিতে। আর এই প্র্যাকটিকুমটা আপনার নিজেরই খুঁজতে হবে। যদি আপনি স্কুলের কাছে সাহায্য চান হয়তোবা তারা সাহায্য করতে পারে, কিন্তু তারা বাধ্য না। আপনার আপনার প্র্যাকটিকুম বুঝছেন মানে ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপ। ইন্টার্নশিপটা আপনার কোনো একটা কোম্পানিতে নিজেরই খুঁজতে হবে, নিজের খুঁজা এরপর করতে হবে। যদি স্কুল আপনাকে সাহায্য করে তাহলে অবশ্যই ভালো, অবশ্য করে, এই দেশের স্কুলগুলি এত খারাপ না। এই আপনার যে ক্লাস টিচার তাকে যদি বলেন যে আমাকে একটু সাহায্য করেন, আমি তো চিনি না, তখন তার অনেক রেফারেন্স আছে, সে আপনাকে সাহায্য করবে। এখন এই শুলিশ হাউস বিল্ডিং এর একটা সমস্যা, আপনি টাকা পাবেন না। আপনি ডুয়ালে হাউস বিল্ডিং এর টাকা পাইতেন কোম্পানির থেকে, এখানে তো কোনো কোম্পানি নেই, এটা স্কুল, স্কুল চলে গভর্নমেন্টের টাকায়, গভর্নমেন্ট তো আপনারা পে করবে না। তো এই ক্ষেত্রে যদি আপনার আসতে হয়, হয়তোবা এম্বাসি আপনার কাছে ওই যে ব্লক অ্যাকাউন্ট করতে বলতে পারে, যে 11,000 ইউরো না কত জানি করে, আপনারা করেন ওই টাকাটা ব্লক করে তারপরে আপনার এইখানে আসতে হবে। মানে আপনার জীবন ধারণের সমস্ত কিছু আপনার দেখাইতে হবে। এই ক্ষেত্রে যে জিনিসটা হইতে পারে সুলাসিয়া হাউস বিল্ডিং এ, সুলিশা হাউস বিল্ডিং এ আপনি কোনো একটা কোম্পানিতে ওই পার্ট টাইম জব করতে পারেন। ধরেন উইকেন্ডে আপনি কোনো একটা রেস্তোরাঁয় কাজ করলেন বা কোনো জায়গায়, এই ক্ষেত্রে আপনি আউসল্যান্ডার বিহোর্ডের থেকে একটা ওই 20 ঘন্টার একটা পারমিশন পাবেন, যেইটা এই দেশের ওই স্টুডেন্টরা পায়। মানে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা আসে, তা তাদের তো প্রতি উইকে 20 ঘন্টার অনুমতি আছে। ঠিক ওই ওই ক্যাটাগরিতে তখন আপনি পড়বেন। তখন আপনি 20 ঘন্টা আপনি এদিক ওদিক কাজ করলেন, আপনার মানে আপনার তো জীবন ধারণ করতে হবে, তাই না? এইটা হচ্ছে সুলেশে হাউস বিল্ডিং। আর ডুয়ালেস স্টুডিয়াম, বুঝতেই তো পারছেন স্টুডিয়াম মানে কি, স্টাডি। এটা ইউনিভার্সিটিতে যাইতে হবে আর একটা কোম্পানিতে কাজ করতে হবে। আর ডুয়াল তার মানে হচ্ছে কোম্পানি আর হচ্ছে ইউনিভার্সিটি। এই ডুয়ালেস ইউনিভার্সিটি। স্টুডিয়ামটা হচ্ছে মানে এই দেশে তারাই করে যারা একটু মানে অনেক শ্রম দিতে পারে, অনেক ভালো মেধাবী। কারণ দুইটা জিনিস ট্যাকেল দিতে হয়, একটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির লেখাপড়া আর একটা হচ্ছে কাজ। এটা অবশ্য আপনার কোম্পানি আপনার সাথে বইসা ওই পুরা প্ল্যান করবে যে কখন আপনি ইউনিভার্সিটিতে যাবেন, কখন আপনি কাজ করবেন। এই ক্ষেত্রে আপনার কোনো টেনশন করার দরকার নাই। কিন্তু আপনার যে কাজটা করতে হবে, আপনাকে প্রচুর শ্রম দিতে হবে পড়ার জন্য। আর এই ডুয়ালেস স্টুডিয়ামে আপনি সবচাইতে বেশি টাকা পাবেন মান্থলি। ধরেন ডুয়ালে হাউস বিল্ডিং 900 থেকে 1300-র মধ্যে থাকে আর কি প্রথম বছরে। প্রতি মাসে আপনি 900 থেকে 1300-র মধ্যে পাবেন। এটা হাউস বিল্ডিং এর উপরে নির্ভর করে যে কোন ধরনের হাউস বিল্ডিং আপনি করতেছেন। আইটির ক্ষেত্রে একটু বেশি ফ্লেগে, মানে আপনার নার্সের ক্ষেত্রেও এখন দেখলাম বাড়াইছে। আমি যখন কালকে দেখলাম যে নার্সের কত বেতন, তা দেখছি অনেক জায়গায় 1100, অনেক জায়গায় 1300, অনেক জায়গায় 1350 এরকম দেয় প্রথম বছরে। আগে এত টাকা দিত না, এখন এটা বাড়াইছে। কিন্তু আপনি যখন ডুয়ালেস স্টুডিয়াম করবেন তখন এর থেকে আপনি বেশি পাবেন টাকা। তো এই যে 3 ধরনের হাউস বিল্ডিং যেটাই আমরা বাংলাদেশ থেকে আসতে পারি, মানে হাউস বিল্ডিং বলতে যা বুঝি। আর যদি কেউ ব্যাচেলর করতে আসেন সেটা হলো ভিন্ন কথা। সেটা আপনারা অনেকেই ব্যাচেলর করতে আসতে চান না, কারণ এক, আপনার এম্বাসিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জি, আপনারা মাসমিত। এই 3টা হাউস বিল্ডিং এই আপনারা মেইনলি আপনাদের আসতে হবে যদি হাউস বিল্ডিং এ আসতে হয়। আর স্টাডি আলাদা বিষয়, সেটা নিয়ে আপনারা পরে আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, এখন কি কি ধরনের হাউস বিল্ডিং আপনারা করতে পারেন এই দেশে? আমি আপনাদের জিজ্ঞাসা করলেই শুনি স্যার ফ্লেগেতে আসবো নার্স। কেন, আর অন্য হাউস বিল্ডিং কি মরে গেছে? আমি এইখানে কিছু হাউস বিল্ডিং আনছি যেগুলি প্রচুর পরিমাণ লোক দরকার যাদের, ওরা খোঁজে। তা এর মধ্যে আছে বেকার, আছে বেকার তো বুঝছেন না, যারা বেকারাইতে কাজ করে, রুটি বানায়, ওই বাকেট বানায়, এইগুলি বানায়, ওই বেকারে আপনারা আসতে পারেন। এই জায়গার জার্মান ভাষাটা আপনার শিখতে অবশ্যই হবে, মানে B2 আপনার ন্যূনতম জানা থাকতে হবে, কারণ স্কুলে পাশ করতে হবে না। তবে এখানে ভাষাটার প্রাধান্যটা একটু কম, মোটামুটি পাশ করলেই হয়। এখানে হলো মেইন কাজ। কিন্তু এরপরে যেটা আছে ইলেকট্রনিকা, মানে ইলেকট্রিক আর হচ্ছে মেশাটনিকা মিশিয়ে, মানে মিলে এটা হচ্ছে ইলেকট্রনিকা। আরেকটা আছে ফাক ইনফরমেটিক, প্রচুর লোক দরকার এদের। যারা আপনারা আইটিতে আছেন খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, B2 থাকলেই আপনাদের জন্য হাউস বিল্ডিং রেডি। বুঝতে পারছেন? মানে আইটি সম্পর্কে আবার এই ক্ষেত্রে ধারণা থাকা লাগবে। আবার ফাক ইনফরমেটিকা ফর সিস্টেম ইন্টিগ্রেশন। আচ্ছা, আনবেন্ডুংস এন্টবিক্লুম হচ্ছে কি? ফাক ইনফরমেটিক এটা হচ্ছে আপনার মানে
কি বলা হয় যে অ্যাপ্লিকেশন ডেভেলপার না, অ্যাপ্লিকেশন ডেভেলপার মানে যারা আপনার ওই যে অ্যাপ ট্যাপ বানান, সফটওয়্যার বানান, তারা। এটা হচ্ছে আনবিনুংস এনবিক্লুম। তারপরে লাগারিস্ট, যারা লাগারে কাজ করে, মানে এখানেও আপনার হাউস বিল্ডিং করতে পারেন। ভালো ভালো চাহিদা আছে এবং ভালো কাজ, বেতন ভালো। এখানে আপনার মাথায় কিছু নিতে হবে না, সবকিছু মেশিন দিয়ে করতে হবে। আপনার রেগালগুলি কিভাবে সাজানো হয়, কিভাবে নাম্বার করে, এইখানে আপনারা এইগুলি শিখবেন। আরেকটা জিনিস আছে কাইফ সেট মেশাটুনিকা, মানে গাড়ি সারা ঠারা, ওই যেটা বাংলাদেশে ওয়ার্কশপ বলেন না, না কি জানি বলেন, ওই যে গ্যারাজে কাজ করে মেশিন, এই গাড়ি টাড়ি সারে। তো এইগুলি হচ্ছে কাইফ সেট মেশাটুনিকা, মানে পেকাবে যারা এখানে সারে তাদেরকে বলা হয় কাইফ সেট মেশাটুনিকা। অনেক ভালো একটা হাউস বিল্ডিং, অনেক ভবিষ্যৎ আছে আর কি। আপনি যদি নিজেও যদি ভবিষ্যতে একটা দোকান দিতে চান বা একটা কোম্পানি দিতে চান, তাহলে এই কাইফ সেট মেশাটুনিকা দিয়ে করতে পারেন। এখানে এদের প্রচুর পরিমাণে এই ধরনের লোক দরকার, কারণ এটা গাড়ির দেশ তো। ইভেন আপনি যদি ভালো হন তাহলে ভালো কোনো কোম্পানিতেও চাকরি পাইতে পারেন। এরপরে ইন্ডাস্ট্রি কাউফমান, ইন্ডাস্ট্রি কাউফ্রাউ, বেস ফাই, এখানে যা আছে সব বেস ফাই লাগবে। আমি কি বুঝাইতে পারছি? মানে আপনারা চাইলেই মনে করলেন যে বিয়ন পাশ করে কোনো মতে একটু আসলেই হইলো। আপনি বিয়ন পাশ করলে এই দেশে আসতে পারবেন হাউস বিল্ডিং নিয়ে, এটা গ্যারান্টি। মানে বিয়ন পাশ করেও আপনি আসতে পারবেন, কিন্তু হাউস বিল্ডিং করাটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আপনাকে যেই যা লোভ দেওক, যা দেওক, আপনি একটু, আপনারা প্লিজ একটু মানে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করবেন, কারণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনাটা অনেক জরুরি। টাকা ইনকাম করার জন্য বিভিন্ন লোক বিভিন্ন ভাবে আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, যে আমার একটা অর্গানাইজেশন আছে, এই জায়গায় আসেন, হান তান বিয়ন হইলে আপনি চলে আসতে পারবেন সুরসুরাইয়া। আর আমরাও চিন্তা করি যে কোনো মতে জার্মানি গিয়া কাইত হয়ে পড়লেই হইলো, এরপরে যা হয় হোক। কিন্তু না, আপনার লাইফটা আপনি শুধু শুধু নষ্ট করবেন কেন? লাইফটা তো আরো সুন্দর হইতে পারে। আপনি কাইত হয়ে পড়বেন না, আপনার দাঁড়াই থাকবেন। তো সেই জন্য একটু ভাষা শিখতে হবে, ভাষাতে এমনি শিখতে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে এই যে এর্সিয়া, এর্সিয়া খুব ভালো একটা পেশা, এই দেশে প্রচুর এর্সিয়া দরকার। এর্সিয়া হচ্ছে যে কিন্ডার গার্ডেনে যারা কাজ করে। তো এইগুলি আপনারা আর ডুয়ালেস স্টুডিয়াম আপনার আছে। যারা আমাদের দেশে সিভিল ইঞ্জিনিয়ার বা সিভিল ওই ডিপ্লোমা করেন না সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে, তারাও এই দেশে আইসা ডুয়ালেস স্টুডিয়াম করতে পারেন। অথবা যারা ওই বিবিএ করছেন বা বিবিএ করতে চান, হ্যাঁ, তারাও এখানে ডুয়ালেস স্টুডিয়াম। এটা কিন্তু একটা হাউস বিল্ডিং, এটা আপনারা ওই স্টাডির ভিতরে যাবে না। মানে আপনার ওই স্টাডির জন্য যে 2 বছর অপেক্ষা করতে হয় এম্বাসিতে, ওই ওই ক্যাটাগরিতে পড়বে না, এটা হাউস বিল্ডিং এর ক্যাটাগরিতে পড়বে। তার মানে এইটা যদি হয়, আপনি আগেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আপনারা ইনফরমাটিক নিয়ে পড়তে পারেন, সোশিয়ালে আরবাইট নিয়ে পড়তে পারেন। এইগুলি হচ্ছে মেইন। এখন আমি আপনাদের যে শখের কি বলে ফ্লেগে নিয়ে একটু কথা বলতে চাই। শখের ফ্লেগে বুঝছেন? ফ্লেগে মানে নার্সিং নিয়ে। আপনারা কি সত্যি কি যাই না শুই নাই কি এই নার্সিং এর বিষয়টা কি করতেছেন? নার্সের বিষয়টা হচ্ছে, আহ, আমাদের দেশে নার্সরা বেশি একটা কাজ করে না, মানে বলতে গেলে একেবারে রাজরানী, বুঝতে পারছেন, বাংলাদেশে। কিন্তু এইখানে একটা শব্দ আছে দেখেন, ফ্লেগে। ফ্লেগে মানে হচ্ছে পরিচর্যা করা। তার মানে আপনার পেশেন্টকে পরিচর্যা করতে হবে, তাকে গা ধুইয়ে দিতে হবে। তার যদি প্যান্টের ভিতরে সে কিছু করে দেয়, ওইটা আপনার পরিষ্কার করে দিতে হবে, সোজা কথা। মানে আপনাকে তাকে ফ্লেগেন করতে হবে। সে পারতেছে না, তো এরকম সব সময় করতে হয় না, সব সময় না। এটা কি ধরেন একজন পেশেন্ট আসছে, যার এইগুলি এইগুলি যাকে আর কি করে দিতে হবে, সে পারতেছে না, আপনার তখন মাস্ট করতে হবে। আবার অনেকে আছে সুস্থ করতে পারে, সে আর কি আপনাকে বলবে না। আবার অনেকে আছে যে আসছি যখন, এটা 5 স্টার হোটেল, একটু খেদমতটা করাই নেই, এরকমও আছে। সব মেন্টালিটির মানুষ আছে। আর ফ্লেগেতে আসলে এইটা গেল একটা আপনার কাজের দিকটা, তার মানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। একটা পেশেন্টকে আপনার ধইরা এরকম উঠাইতে হবে, মানে সে উঠতে পারতেছে না। তার যদি সে যদি মোটা হয়, তার যদি 100 কেজি যদি ওজন হয়, ওইটাকে আপনার উঠে, এটা একটা হার্ড ওয়ার্ক। এই দেশের মানুষ ফ্লেগে যারা কাজ করে ফ্লেগেতে, তাদের খুব রেসপেক্ট করে, কারণ কাজটা অনেক হার্ড। বুঝতে পারছেন, তাদের মানুষের সাথে। এবং আপনার মেন্টালি অনেক এই থাকতে হবে, স্টাবিল থাকতে হবে।
তার মানে হচ্ছে খুব শক্ত থাকতে হবে, কারণ আপনার চোখের সামনে মানুষ মারা যাইতে পারে, আপনার লাশ নিয়ে নিচে নামতে হইতে পারে, এবং ওই লাশের যেই জায়গায় রাখা হয় ফ্রিজে, সেটাও আপনাকে ওইখানে রাখতে হবে। তার মানে আপনার ভেতর দিক দিয়ে খুব স্ট্রং থাকতে হবে। এইটা গেল একটা। তারপরে আপনার মেডিকামেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যার জন্য আপনার পড়তে হয় 3টা বছর। এবং এই নার্সের যে আউসবিল্ডিং, এটা সহজ আউসবিল্ডিং না, এটা খুবই একটা কঠিন আউসবিল্ডিং। অনেক পড়তে হবে, অনেক ল্যাটিন শব্দ শিখতে হবে, কারণ আপনাকে মেডিসিন দেওয়া হবে, লেখা দেবে ডাক্তার, আপনি উল্টাপাল্টা কোনো মেডিসিন দিতে পারবেন না। কোনো উল্টাপাল্টা কোনো কিছু করলে এখানে আইনের ফ্যাসাদে পড়বেন। তার মানে খুব সতর্ক থাকতে হবে। তার মানে এটা না আমি ভয় দেখাইতেছি, ভয় না, মানে আপনার এই প্রিপারেশন নিয়ে আসতে হবে, আপনি পারবেন। এখানে অনেকে পারতেছে না। আমারই পরিচিত 2-3 জন ছাত্র আছে যারা অলরেডি ফেলেগে, মানে আপনার এই যে ফেলেগে ফাহমান হিসেবে আউসবিল্ডিং করছে, শেষ তাদের, শেষ, বাঙালি। অতএব তারা যেহেতু পারছে, আপনারাও পারবেন, কিন্তু মেন্টালিটিটা ঠিক করে আসতে হবে। আবার অনেকে এই দেশে আছে আউসবিল্ডিং করতে আসছে, মাঝপথে এসে আর পারতেছে না, কারণ ভাষাটা ঠিকভাবে শেখা হয় নাই। এই জন্য আমি সবসময় আপনাদের বলি, আমি ভিডিওতেও বলি, যে আপনারা যেইখান থেকে ভাষা শিখেন, এমন না যে আমি এখন এই বলতেছি তার মানে আমি আমার বিজ্ঞাপন দিতেছি আমার কাছে আসেন, এরকম না। যেইখান থেকে পারেন আপনারা ভালোভাবে ভাষাটা শিখে আসবেন, এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। ওকে, এখন এই জাফর জাহান, হ্যাঁ ম্যাডাম, আপনি লেখছেন যে কি আউসবিল্ডিং চুজ করতে পারি। এইটা নির্ভর করে আপনার প্যাশনের উপরে, মানে আপনি কোন ধরনের আউসবিল্ডিং করতে ভালোবাসেন। যদি মনে করেন যে আপনি কম্পিউটার কিছু প্রোগ্রামিং করতে পারেন, বেসিক আছে, এবং ম্যাথ ভালো পারেন, ইংরেজি একটু ভালো পারেন, তাহলে আপনি ইনফরমেটিক নেবেন। এখন মেয়ে হয়েছেন বিদায়ী যে আপনার সবসময় নার্স হইতে হবে এরকম কোনো কথা নাই, মানে আপনি অন্য কাজও করতে পারেন। এটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর করবে যে আপনি কোন পেশাটা নিলে আপনার জন্য ভালো হবে এবং আপনি এটা পারবেন। মানে ওই আবার অন্যকে বলার জন্য, "এই, আমি তো এইটা করতেছি, হ্যাঁ তুমি কোন ধরনের হাউস বিল্ডিং করো, করো তো এইটা", এইটা বলার জন্য যদি আপনি সিলেক্ট করেন তাহলে খুব খারাপ হবে। আপনার সিলেক্ট করতে হবে সেই হাউস বিল্ডিং যেটা আপনি পারবেন। তো সেই জন্য কি ধরেন, আজকে তো এত কথা বলা যাবে না এইখানে। ধরেন অনেকগুলি হাউস বিল্ডিং আছে যে বলা যাইতে পারে যে এই এই ক্ষেত্রে ধরেন যারা ইলেকট্রনিকার হিসেবে কাজ করবে তাদের ম্যাথ ভালো জানতে হবে, ফিজিক্স ভালো জানতে হবে, মানে ওই আমরা ফিজিক্সের যে ইলেকট্রিক পার্টটা সেটা সম্পর্কে ভালো জানতে হবে। ওই যে পড়ছি না ওমসের কি ওমের, ডয়েস চলে আসে, সরি, মানে আমি ফুটাইতে চাই না ডয়েস, মানে ওমের যে সূত্র, তারপরে রাদারফোর্ড, এই সেই এইগুলি আর কি, এই সম্পর্কে ধারণা থাকতে হবে আপনার। আর ফাঁক ইনফরমাটিক, এই ইনফরমাটিক কথাটা আসলেই আপনার ভালো ওই মানে ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, ন্যূনতম বেসিক থাকতে হবে। এবং আপনাকে বুঝতে হবে যে আমি পারি, আমি আমার লুপ সম্পর্কে ধারণা আছে, আমি এটা ভালো পারি, তাহলে আপনি এটা করতে পারেন। আর এই যে আর একটা ওই ম্যাডাম বলছে যে সেলস উম্যান এর কাজ করা যাবে, হ্যাঁ করা যাবে না কেন, অবশ্যই করা যাবে যদি আপনি হাউস বিল্ডিং পান। এখন ওরা সমস্যা হচ্ছে কি, বাংলাদেশ থেকে এই জায়গা অনেকগুলি আহ, পদক্ষেপ আছে যেগুলির জন্য আর কি ওরা বাংলাদেশের দিকে তাকায় না। এক নাম্বার হচ্ছে পলিটিক্যাল অবস্থা, মানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সাথে জার্মান গভর্নমেন্টের কোনো চুক্তি নাই এইসব বিষয়ে। জার্মান গভর্নমেন্টের সাথে আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের, তারপরে মেক্সিকোর আছে, মাদাগাস্কারের মতো দেশের মতো আছে, ভিয়েতনামের সাথে আছে, ইন্দোনেশিয়ার সাথে আছে, ওরা ওইখান থেকেই বেশিরভাগ মানুষ আনে। বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করলে আপনাদের রিফিউজ করার অনেকগুলি কারণ আছে। একটা হচ্ছে এই এই যে গভর্নমেন্টের সাথে নাই, এটা বিশ্বাস করতে পারে না যে কোন ধরনের কি একটা ফ্যাসাদ, এই জন্য আর কি না বইলে দেয়। আবার অনেক কোম্পানি যাদের খুব জরুরি দরকার তারা আর কি দেখে আপনার অ্যাপ্লিকেশনটা দেখে, আপনার বায়োডাটা দেখে। আমি এটা নিয়ে একটা ভিডিও করছি যে সিভিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিভি আর হচ্ছে কভার লেটার। হাউস বিল্ডিং পাওয়ার ক্ষেত্রে এই দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপরে সার্টিফিকেট, মানে পাশ করা তো লাগবে তাই না, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পাশ করছেন। সিভি আর কভার লেটার যদি আপনারা উল্টাপাল্টা লেখেন তাহলে পসিবিলিটি 100% মানে ওই আপজাগে না আসার। আপনারা আপনাদের মতো লিখবেন,
ওই চ্যাট জিপিটি আছে, এখন ওই দিলেন, ও মনে করেন আপনার C2 লেভেলে লেখা দিল, কিন্তু ওরা তো জানে আপনার সার্টিফিকেট দেখতেছে আপনি B1 পাস, মানে B1 পাস করছেন, কিন্তু লিখতেছেন C2 লেভেলের। তা আপনার কাছেই কেমন মনে হবে বিষয়টা? আমরা কি ওদেরকে বোকা মনে করি? ওরা কি এতই বোকা? ওরা বোকা না, ওরা হাসে, ওরা পরে আবজাগে করে দেয়। আবার অনেক এইটা হলো মেইন জিনিস, বুঝছেন? আর বায়োডাটাটা আপনারা লেখার জন্য, মানে সিভিটা লেখার জন্য, মানে ইন্টারনেট আর খোঁজা দরকার নাই। দেখবেন B2 বইতে, B2 বই, যেটা লেয়ার বুক আসপেক্টে 9 নামে একটা বই আছে, ওই বইয়ের 48 নাম্বার বা 49 নাম্বার পেজে ওই বায়োডাটা কিভাবে লিখতে হয় এই সম্পর্কে ভালো ধারণা দেওয়া আছে, অনেক ভালো ধারণা। এখন আপনারা চাইলে সত্যি যে কোনো হাউস বিল্ডিং জার্মানিতে করতে পারেন এইগুলির থেকে। আবার অন্য হাউস বিল্ডিং আছে সেইগুলি হয়তো বা আপনাদের হবে না, কিন্তু এই যে যে লিস্ট আছে এইখানে আপনারা দেখতে পারেন। এবং হাউস বিল্ডিং এর জন্য আপনাদের কারো কাছে যাওয়া দরকার নাই, আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারেন। আর সেইটার জন্য আমি আপনাদের কিছু ওয়েবসাইট দেখাই দিতে পারি যদি আপনারা চান। চাবেন তো অবশ্যই, তাই না? স্যার একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ অবশ্যই, প্লিজ, আমি এই জন্য অপেক্ষা করতেছি। স্যার আমার বিবিএ কমপ্লিট হয়েছে। আমি বিজনেস রিলেটেড টপিক নিয়ে পড়াশোনা করেছি। জি। এখন হাউস বিল্ডিং করতে চাচ্ছি জার্মানিতে। এখন এটা কি আমি বিজনেস রিলেটেড কোনো সেক্টরে হাউস বিল্ডিং করতে পারবো? যেমন আমি হাউস বিল্ডিং ডট তে ঢুকে অনেকগুলো শর্ট লিস্ট করেছি। হ্যাঁ, হ্যাঁ। ওখানে ধরেন বিভিন্ন বিজনেস রিলেটেড কোর্স আছে, ম্যানেজমেন্ট রিলেটেড, হুম, তারপর মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং রিলেটেড হুম, কোর্স আছে। এগুলো কি আমি করতে পারবো টুয়েলভ স্টাডিতে? অবশ্যই, অবশ্যই আপনি করতে পারবেন। হাউস বিল্ডিং এর জন্য আপনার কোনো বাধা ধরা নিয়ম নাই যে আপনি কোন সাবজেক্ট নিয়ে ব্যাচেলর করছেন বা পড়ছেন। এখানে নির্ভর করবে যে আপনি ওই কোম্পানিকে কনভিন্স করবেন যে আমি এইটার জন্য আমি পারফেক্ট, আমি এটা পারবো। তাদেরকে বলতে হবে যে আমি এটা পারবো। মানে কোনোভাবে বলা যাবে না আমি পারবো কি পারবো না, আপনি পারবেন। তা পারার শর্তই হচ্ছে ভাষা। B2 পর্যন্ত আপনার করতে হবে। আমি শিখছি জার্মান ল্যাঙ্গুয়েজ অল্প অল্প করে। তো অল্প এখন অল্প করে ওই লেভেল পর্যন্ত যাইনি। জাহান সাহেব, অল্প অল্প করে হবে না, যেহেতু সিরিয়াস আপনি, আপনি যেহেতু ক্যারিয়ার করতে চান, তাহলে আপনাকে বেশি করেই ধরতে হবে। মানে যদি আপনি সত্যি এখানে গোল নির্ধারণ করেন যে আপনার ফোকাস যদি এইখানেই হয়, তাহলে আপনার অবশ্যই উচিত হবে ওইভাবে লাগা, এবং আপনার এটা অপরচুনিটি আছে। এখন বিজনেস, এই যে আমি বললাম আপনারা বিবিএ করতে পারেন, ওই ডুয়ালেস স্টুডিয়াম করতে পারেন, আপনার জন্য আরো ভালো। মানে হাউস বিল্ডিং না করে আপনি ডুয়ালেস স্টুডিয়ামটা করতে পারেন, এইটা আপনার জন্য খুব ভালো হবে। বেতনও বেশি পাবেন, আবার আপনার প্রাথমিক ধারণা আছে, মানে বিবিএ নিয়ে সবকিছু নিয়ে, ইকোনমিক্স নিয়ে, তার মানে আপনার জন্য এই বিষয়টা একেবারে সহজ হবে। আপনার শুধু যে জিনিসটা জানতে হবে সেটা হলো জার্মান ল্যাঙ্গুয়েজে পাস করতে হবে, ক্লাস বাই ক্লাস। বিজনেস রিলেটেড আমি যদি কোনো কোর্সে বা হাউস বিল্ডিং এ যাই তাহলে কি আমার B2 লেভেলই লাগবে? জি, আমার মনে হয়, মানে আমার যেটুকু ধারণা, আপনি বিয়ন দিয়ে আসলে আপনার তো পড়তে হবে, তাই না? আপনার পড়তে হবে না, পাস করতে হবে না। আর ডুয়ালেস স্টুডিয়ামে আরেকটা জিনিস, সরি, মানে B2 এবং কোন কোন ক্ষেত্রে সিয়ন চায়, মানে ডুয়ালেস স্টুডিয়ামের ক্ষেত্রে সিয়ন পর্যন্ত চায়। আর যদি হাউস বিল্ডিং করেন তাহলে আপনাকে B2 লাগবে। এটা কইরা ফেলান, C1 পর্যন্ত স্যার তো অনেক কষ্ট হয়ে যাবে না, আপনি আমার। B2, B2 পারলে আপনার সিয়ন কোনো বিষয়ই না, আমাকে বিশ্বাস করেন আপনি। যদি আপনি B2 পাস করেন আপনার জন্য সিওন কোনো বিষয় হবে না, যে এসএসসি দিয়ে কোনো হাউস বিল্ডিং করা যাবে না। আপনাকে হয় এসএসসি প্লাস একটা ডিপ্লোমা লাগবে, মানে বাংলাদেশের যে ডিপ্লোমা এটা লাগবে। আর একটা জিনিস হচ্ছে আপনি হয় ইন্টার পাস করবেন, এই দুইটার একটা। ওকে স্যার, হাউস বিল্ডিং নিয়ে কি আপনার কোনো টিম কাজ করবে ইন ফিউচার? হাউস বিল্ডিং পেতে সময়, এখন আমরা আসলে চেষ্টা করতেছি, ধরেন কাইয়ুম সাহেব, আমি আপনাকে বলি, আমরা দেখেন কোনো জায়গায় কনফার্ম না হয়ে আমরা বলি না যে এটা লাগবে। বর্তমানে আমাদের হাতে দুইটা কোম্পানি আছে যারা আইটির জন্য আর কি রেডি। কেউ যদি আপনারা এই যে মানে ইনফরমাটিকা আনবিক্লুম করতে চান, আমরা এই বছরই আনতে পারবো। আমার অলরেডি দুইটা ফাইল আমি জমা দিয়েছি,
তা এটা হলো আমাদের কনফার্ম, মানে আমি ওই কেউ অ্যাপ্লিকেশন পাঠাই না, করি না, আমি নিজে যাই, নিজে গিয়ে কোম্পানির সাথে ডাইরেক্ট হ্যান্ডেল করি, তাকে জমা দেই, সে ওইখানে বাছাই করে কোন কোন ক্যান্ডিডেট দরকার। কিন্তু অন্য কোনো হাউস বিল্ডিং নিয়ে এখনো আমরা ওরকম এই পাই নাই। আমার আগামী জুনের 26 তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে একটা কোম্পানির সাথে। তাদের সাথে কথা বলে বুঝতে পারবো যে আসলে তারা আমাদের থেকে নিবে কিনা বা ইন্টারেস্টেড কিনা। তারা বড় একটা কোম্পানি, তাদের ওইখানে মেশাটনিকা আছে, ইন্ডাস্ট্রি মেশাটনিকা আছে, তাদের 5-7 জন লোক এমনি লাগে হাউস বিল্ডিং এ। যদি সেটা হয় আমি অবশ্যই আমরা পেজে একবারে বড় করে আর কি ডিক্লেয়ার দিয়ে দেবো, যদি আপনারা কেউ এই নিয়ে হাউস বিল্ডিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। যদি এরকম লেখা আসে তার মানে আমি কনফার্ম যে আমরা এটা আপনাদের অফার করতে পারবো। আর কনফার্ম মানে এই না যে আপনাকে আমি হাউস বিল্ডিং দিতে পারবো, কারণ যদি ওই ক্ষেত্রে আপনার যে যোগ্যতা আছে, আপনার সার্টিফিকেট, আপনার ভাষা, এগুলি আমি প্রাথমিকভাবে বাছাই করব। এরপরে আমি যাব হচ্ছে তাদের কাছে, আমরা দুইজনে মিলে দেখবো যে আসলে কে সুইটেবল। কারণ ভাষাটা একটা বিশাল বিষয়। আমরা দেখবো যে আপনাদের সাবজেক্ট অনুযায়ী বা আপনারা যে হাউস বিল্ডিং করতে চাচ্ছেন সেইটার সাথে আপনাদের সার্টিফিকেট এবং আপনার যে পার্সোনাল যে ক্যাপাবিলিটি এটা ঠিক আছে কিনা। অনেক সময় সার্টিফিকেট কোনো বিষয় না, যদি দেখি যে আপনিও পার্সন হিসাবে এইদিকে খুবই ইন্টারেস্টেড এবং আপনি আগ্রহী, শুধু মুখ দিয়ে না, মানে কাজে আপনার এইদিকে প্যাশন আছে, তখনই আমরা আর কি এটা সিলেক্ট করবো। তবে ভবিষ্যতে আমাদের হ্যাঁ হাউস বিল্ডিং নিয়ে কাজ করার নিয়ত আছে। এই মুহূর্তে আমরা শুধু মানে আইটি নিয়ে একটু কাজ করতেছি, তাও বেশি না, মাত্র 2টা কোম্পানির সাথে। ওরা 4 জন লোক নেবে, 2টা অলরেডি দিয়ে দিয়েছি। আর এছাড়া নাই। আর একটা আছে আমাদের হচ্ছে হাইল প্রাগ হাইল এরসিয়া ফ্লেগে, এইটা এই সম্পর্কে আপনারা জানেন না অবশ্য। এইটা একটা হাউস বিল্ডিং, এটা এই বছরে একজন লোক চাচ্ছে, কিন্তু আমরা ওরকম মানে কাউকে পাচ্ছি না। কারণ হচ্ছে এইটা ওই নার্স না, নার্সের মতোই, কিন্তু এদের কাজ করতে হয় আপনার যারা ওই এই দেশে পঙ্গু আছে না, বা মানে শারীরিক প্রতিবন্ধী, পঙ্গু না প্রতিবন্ধী, কারণ শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, এইসব মানুষ নিয়ে কাজ করতে হয় এই হাউস বিল্ডিং এ। এটা একটা হাউস বিল্ডিং প্লেস আছে, কিন্তু এইখানে আবার বিটু লাগবে, বিয়নে হবে না। বিয়ন যদি থাকে কারো, যদি কেউ বলতে চায় আমি বিটু করতেছি এবং এই দেশে আসার সাথে সাথে পরীক্ষা দিয়ে সে যদি প্রমাণ করতে পারে যে তার বিটু আছে, তাহলে সে এটা করতে পারে। এইটা আছে, এর বাদে আমাদের আর কোনো ওরকম নাই। স্যার আমি একটু হ্যাঁ প্লিজ। কথা বলতে চাই। হ্যাঁ ম্যাডাম প্লিজ। জি, এই যে এখানে ইন্ডাস্ট্রি কাউফম্যান আর ইন্ডাস্ট্রি কাউফ্রাউ, এটা কি কাউফম্যান কাউফ্রাউ ব্রু ম্যানেজমেন্ট এই সেক্টরটা? কিছুটা, হ্যাঁ কিছুটা। এইখানে হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি আছে, ওদের ওই যে যত ম্যাটেরিয়াল আছে ওইগুলির কেনাকাটা, অর্ডার, অফার, ওইগুলি নিয়ে আর কি কাজ করা। মানে ব্যুরোর কাজ, আচ্ছা, অফিসে কাজ হ্যাঁ, করবেন, কিন্তু ওই বিষয়টা একটু আলাদা, মানে ব্যুরো ম্যানেজমেন্টের থেকে একটু আলাদা। আচ্ছা স্যার এটা আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ভিতরে পড়ে? উম, কিছুটা কিছুটা, হ্যাঁ কিছুটা বলতে পারেন। আচ্ছা, এই যে কাউফ্রাউ ব্যুরো ম্যানেজমেন্ট যেটা, এটা সব সেক্টরেই থাকে, মূলত হেলথ সেক্টর, মানে সব প্রতিটা জায়গায় আছে, সব ইন্ডাস্ট্রিতে। জায়গায় আমি আছে, সব একটু জায়গায় আছে। দেখলাম, হ্যাঁ। হ্যাঁ, তো আমি ইন্টারেস্টেড, একটু শেয়ার করি। আমি আসলে বুঝতেছি না যে আমার সাথে এটা কি পারফেক্টলি যায় কিনা। আমার হচ্ছে জব এক্সপিরিয়েন্স আইটি সাপোর্টে আছে, হ্যাঁ। ওকে। তো আইটি সাপোর্টে থাকাকালীন সময় এটা এটা বাংলাদেশে হয় কি, যেমন ইন্ডাস্ট্রিতে আইটি রিলেটেড যে বেসিক সাপোর্ট গুলা দেওয়া একটা ইন্ডাস্ট্রিতে, জি। হ্যাঁ, হ্যাঁ। সেইটা। তো ওইখানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে ইআরপি ওকে। তে কাজ করারও, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ যেটা যেটা এসিপির আরেকটা ভার্সন, হ্যাঁ। হ্যাঁ 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 জানি ইআরপি, হ্যাঁ, হ্যাঁ এসএপি হ্যাঁ, এর হ্যাঁ, একটা আরেক ভার্সন, হ্যাঁ। ওকে, তাহলে তো হ্যাঁ, আপনি তো এটার জন্য পুরো সুইটেবল। হ্যাঁ, আমিও তাই মনে করি যে এইটার জন্য আমি সুইটেবল। ইভেন আমার এটাতে বেশ হ্যাঁ, ইন্টারেস্ট কাজ করে, এখানে প্যাশনও কাজ আপনার করে। আমার মনে যেটা হয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বিটু ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, B2 পর্যন্ত। বিটু ন্যূনতম, বিটু মানে ন্যূনতম। আচ্ছা, আচ্ছা। সরি তো ভাই। এই যে আমি যেটা জানতে চাচ্ছিলাম, প্লিজ। যে ইন্ডাস্ট্রি কাউফম্যান বা ব্যুরো ম্যানেজমেন্ট এই রিলেটেড, এটা কি এরকম? আমি লেখা দেখি না কোথাও যে এসিপি তারা চাচ্ছে না এরকম। না ওরকম কিছু হয়তো না। বা কখনো, হ্যাঁ, আমি একটু বলি হ্যাঁ, ম্যাডাম, তারা ওইগুলি জি, কিছুই চাবে না, ওরা জাস্ট চাবে যে আপনি মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনার ধারণা আছে কিনা। এটা হলো নাম্বার 1।
আর যদি আপনি বলেন যে হুম আপনি ইআরপি নিয়ে কাজ করছেন, ওরা তো আপনাকে কোলে তুলে নিয়ে যাবে যদি ভাষা জানে, আপনি যদি জানেন। হুম হুম মানে আপনার এখানে চান্স অনেক বেশি। আচ্ছা হ্যাঁ। তার মানে হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করতে হবে। আবার এটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডটাও একটা প্লাস পয়েন্ট দেয়, যেহেতু আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইভেন আমার এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, পড়াশোনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, এক্স্যাক্টলি। তো এটার সাথে একটা প্লাস পয়েন্ট অ্যাড করে। আপনি এটা ফোকাস তো করতে আমি কি পারেন। ঠিক, হ্যাঁ, তো আমি কি ঠিক এটা চুজ করছি কিনা সেটা আমি আমার জানতে চাচ্ছি, আমার যে আমি আমার কি মনে হয় যেটুকু যে আপনি ঠিক জায়গায় আছেন। মানে আচ্ছা। আমার ধারণা ইভেন এটা। আমি, আচ্ছা, আমি চাচ্ছিলাম কি যাতে এটা একটু আরেকটু ভিজিবল করার জন্য আমি এসিপি এর কোনো একটা প্রফেশনাল সার্টিফিকেশন মানে নিতে চাচ্ছিলাম। তো আমি একটু খোঁজ নিতে পারেন। খবর নিলাম, দেখি বাংলাদেশে তেমন নাই, কেউ করায় না। নাই, 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 হ্যাঁ, এসএপি নাই। নাই। এটা ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার, ইন্ডিয়ায় খুব ভালো। হ্যাঁ, ইন্ডিয়ার ওদের হ্যাঁ ওদের হ্যাঁ, এখানে ভালো আছে। হ্যাঁ, বাংলাদেশে যেটা করা হয় সেটা হলো ওই ইআরপি। ইআরপি, হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো এখন ইন্ডিয়াতে করায়, ইন্ডিয়াতে অনলাইনের থ্রুতে করে আমি নক করছিলাম, যদিও তো এরকম কোনো খোঁজ খবর নাই, মানে কন্টাক্ট করতে পারতেছি না good। আর কি। এখন আপনার আপনার ফোকাস হবে যে ধরেন, আমি জানি না আপনি কত দূর বিয়ন্ড পাস করছেন কিনা বা একটু পাস না করছেন। না, আমি একটু হচ্ছে রানিং এ আছি, ওকে। শেষের দিকে। আপনার টার্গেট থাকবে যে এই বছরের ভেতরেই আপনি বিও অন এবং আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির ভেতরে বি2 শেষ করে ফেলাবেন। এটা আচ্ছা, টার্গেট নিয়ে নাম, মানে মাইলেজটা নিয়ে নামতে হবে আপনাকে মাঠে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলেই জি কিন্তু হবে। এমনই টার্গেট আছে, হ্যাঁ হ্যাঁ। গুড। আর এর মধ্যে অন্য কোনো ফোকাস দেওয়া যাবে না। মানে একসাথে হুম যদি হুম 10-15টা লক্ষ্য থাকে তাহলে আপনি কোনো লক্ষ্যেই পৌঁছাইতে পারবেন না। একটা লক্ষ্য থাকবে, এই লক্ষ্যের ভেতরে আপনার অনেক সমস্যা আসবে, কিন্তু ওই লক্ষ্য কোনো সময় চোখের থেকে মানে ফালানো যাবে না। ওই একটাই লক্ষ্য থাকতে হবে এবং আপনার দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে আমি এই লক্ষ্যে পৌঁছাবো, তাহলে আপনারা পারবেন, প্রত্যেকেই পারবেন আমার মনে হয়। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কোনো প্রশ্ন আছে আপনাদের কারো? করতে পারেন। স্যার আমি কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ, প্লিজ। স্যার আপনি তো এই মুসবেলুগের অন্যান্য যে একটা স্ট্রাকচারই এখানে অলরেডি শো করছে। তো আমি আর কি জানতে চাচ্ছিলাম যে হাউ অ্যাবাউট হোটেল ফাকমান অর ফেয়ার আনস্টালটস কাউফমান গ্যাস্ট্রোনমি, এটা নিয়ে যদি কিছু বলতেন আর কি। হ্যাঁ, না প্লিজ। এটাও প্রচুর লোক দরকার হোটেল গ্যাস্ট্রোনমিতে, কিন্তু আমার কোনো কন্টাক্ট নাই। আমি চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই। ওরা মাদাগাস্কার থেকে লোক নিয়ে আসছে। আহ, কিন্তু আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে করতে পারেন প্রত্যেকে। আমি বলবো আপনার কারো কাছে যাওয়া দরকার নাই, আমার কাছেও না, আপনারা নিজেদের থেকে সত্যি অ্যাপ্লিকেশন করতে পারেন। আম, আমি এই জন্য আমি আপনাদের একটা, আপনারা জানেন তারপর আমি একটু দেখাই। অনেকে আবার নতুন তো, অনেকের এই সম্পর্কে হয়তো ধারণা নেই। আপনারা জাস্ট এরকম Ausbildung লিখবেন যে Ausbildung in Deutschland। আমি আপনাদের কিছু আহ, আমি কিছু ওয়েবসাইট দেখাই দিই যেগুলি আপনারা ট্রাস্ট করতে পারেন। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে একটা Ausbildung ডি, এই যে এটা, এই প্রথমটা, এটা আপনারা দেখতে পারেন। তারপরে এই যে বুন্ডেস আগেন্টুর ফর আরবাইট, এটা হচ্ছে এই দেশের গভর্নমেন্টের, মানে এটা হলো আরো পিওর, এটা আরো ভালো। এই আজুবিও, এই আজুবিও এটাও ভালো। এরপরে আছে এইটা। মোট এই যে যে 4টা লিঙ্ক আছে, এই 4টা লিঙ্ক আপনারা সবসময় ব্যবহার করতে পারেন। এইখানে কোনো ফ্রড নাই, এখানে কোনো ছলচাতুরি নাই, কেউ আপনাদের কিছু করতে পারবে না। তবে এই জায়গা আছে, এই জিনিসটা এইখানে আপনাদের বেশি হেল্পফুল। এদের কাছে আপনি ইমেল করলে ওরাও আপনাকে সাহায্য করবে। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনারা করতে পারেন, এই বুন্ডেস আগেন্টুর ফর আরবাইট, এটার মাধ্যমে আপনারা চেষ্টা করতে পারেন। কিন্তু ওরা বাংলাদেশের সাথে কাজ করে না, তো এইটাই হলো মেইন সমস্যা। তারপরেও আপনারা এই সব জায়গা থেকে Ausbildung খুঁজা নিজেরাই অ্যাপ্লিকেশন করবেন, নিজেরা আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তবে অ্যাপ্লিকেশনের সময় আমি যে কথাগুলি বলছি সেইগুলি আপনারা একটু খেয়াল রাখবেন। সিভিটা খুব ভালোভাবে লিখতে হবে আর কভার লেটারটা খুব ভালোভাবে লিখতে হবে। কিন্তু কোনো চ্যাট জিপিটির দিকে লেখা যাবে না, কোনো বড় ভাই ছোট ভাই জার্মানিতে থাকে তাদের দিয়েও লেখা যাবে না। আপনি যেটা পারছেন ওইটুকুই, এবং যদি মনে করেন যে কোনো বড় ভাই ছোট ভাই আছে জার্মানিতে, তাদের দিয়ে কারেকশন করাই নিতে পারেন, কিন্তু তাদের দিয়ে লেখা নিবেন না, তাহলে অথেন্টিসিটি থাকে না। এবং এইটা সবাই টের পায়, আপনিও টের পাবেন, আমিও টের পাবো, ওরাও টের পাবে। অতএব এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আপনাদের অবহেলা বেশি। আপনারা ভাবেন যে এরকম ভালো লেখলে বোধ হয় আমার Ausbildung হয়ে যাবে। হ্যাঁ, স্বাভাবিক তাই না?
কিন্তু এটা উচিত না। এখন হোটেল ফাকমান, হোটেল ফাকফ্রাও প্রচুর লোক দরকার। আপনি যদি এইখানেও সার্চ দেন, এই যে হোটেল ফাকফ্রাও দেখছেন? এরপরে আপনি যদি করেন এরিয়া না দিয়ে দেন, এই দেখেন অনেকগুলি চলে আসবে এই যে এই পাশ দিয়ে। এই যে আউসবিল্ডিং দেখছেন? এই যে এই বছরই অনেক আছে। হ্যাঁ? এইখান থেকে আপনারা সিলেক্ট করে তারপরে যাইতে পারবেন। আপনার যেই কোনো জায়গায়। ইভেন এইখানেও যদি করেন, হ্যাঁ? যে কোশ্চেন ছিল। একটা মিনিট প্লিজ, আমি এইটা একটু দেখাই নিই। কারণ আমি এখানে থাকি বিধায় এই যে জাবরুকেনে আসছে, কারণ আপনি বার্লিনই দিলেন। এইখানে আপনি এই যে দেখেন কত জায়গায় আছে। হ্যাঁ, অনেক অনেক লোক দরকার, এদের অনেক লোক দরকার। আমার লোড নিতে একটু সমস্যা হচ্ছে এদের। তো এইখানে গিয়ে আপনারা খুঁজতে পারেন। হ্যাঁ, প্লিজ প্রশ্ন করেন। স্যার আমার আরো কিছু আমি প্রশ্ন। ও মেকাট্রনিক্স আচ্ছা, খান সাহেবের মনে হয় আরেকটু প্রশ্ন আছে, একটু পরে আপনার মেকাট্রনিক্স নিয়ে একটু কথা বলি। খান সাহেব, হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার ওই যে একটা আমি জানতে চাচ্ছিলাম যে ফেয়ার আনস্টাল্টুম কাউফম্যান, যেটা ইভেন্ট ম্যানেজমেন্টে ইভেন্ট বলে, ম্যানেজমেন্ট, ওইটার হ্যাঁ। ব্যাপারে স্যার আপনার মানে কেমন মতামত, কেমন জানতে চাচ্ছিলাম যে এইটা আর কি ক্যারিয়ারটা ওরা কি মানে। বাহির থেকে খুব কম আনে। চেষ্টা করতে পারেন, হুম, চেষ্টা করতে তো সমস্যা নাই। বুঝতে আচ্ছা পারছেন? চেষ্টা করতে পারেন, চেষ্টা করবেন। চেষ্টা আমার কথা শুনে আপনি অফ হয়ে যাবেন, এটা উচিত না। তবে আমার যতটুকু মনে হয় যে ওরা বাহির থেকে এই ধরনের মানুষ খুব কম আনে। ওরা এইখান থেকে আর কি কাভার দেওয়ার চেষ্টা করে। কারণ একটা ফেরানস্টাল্টুং একটা বড় ধরনের কিছু ওইখানে আর কি ট্রাস্টের জায়গা আছে, অনেক কিছু আছে। তারপরও চেষ্টা করতে পারেন। স্যার আমি এটা আপনার সাথে টোটালি এগ্রি করতেছি স্যার। আমি দেখছি আর কি এই স্পেসিফিক জায়গাটাতে একদমই অফার অনেক কম। আর আমি এখন পর্যন্ত আসলে আমাদের এখান থেকে এই স্পেসিফিক ইয়াতে কাউকে মনে হয় না যে কেউ পাইছে। সো মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো চেষ্টা তো করবে। আর স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে একটু কাইন্ডলি এক্সপ্লেন করবেন যে লেটস সে আমাদের B1 শেষ, দেন অ্যাপ্লিকেশন স্টার্ট করব। তো হ্যাঁ, এই যে ডকুমেন্টস কোনটা লাগে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের কোন কোন জিনিসগুলো আহ, একদম খুবই নিট অ্যান্ড ক্লিন ভাবে রেখে ফাইনালি আমরা হচ্ছে যখন আমাদের অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করব, তো ওগুলা আমরা তখন ওটার সাথে অ্যাটাচ করে দেবো। সো এটা যদি একটু হ্যাঁ, কাইন্ডলি অবশ্যই। এক্সপ্লেন করতেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই। আম, আচ্ছা, এক মিনিট। সেটা হচ্ছে আপনি যখন বেআইনস পাস করবেন, আপনার প্রথম কাজ হচ্ছে একটা ভালো একটা সিভি লিখবেন। সিভি লেখাটা হচ্ছে আপনার প্রথম কাজ। এরপর একটা কভার লেটার লিখবেন। আর সিভিতে যে আপনারা হবিটা দেবেন, এই হবিটা একটু সতর্কভাবে দিয়েন। কারণ আপনি যদি মনে করেন নার্স হিসাবে এখানে আসতে চান আর সিভিতে লেখলেন হবি হচ্ছে মোটর বাইক চালানো, তারপরে অনেক কিছু, এগুলি আর কি একটু কম মানায়। মানে ওইটা থাক, তারপরেও একটা এমন একটা লিখবেন যাতে এই এই পেশার সাথে যায়, যে মানুষের সাথে আপনার কন্টাক্ট আছে। যদি হবি বলেন যে ফ্রন্ট এন্ড, রিলিভেন্ট যাতে হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ। মানে ওই জিনিস হবিটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা অনেকে নেগলেক্ট করে, মানে অবহেলা করে। হবিটা কিন্তু এরা ফোকাস করে, খুবই ফোকাস করে। আর একটা জিনিস হচ্ছে আপনার আনশরাইবেন, ওই যেটা কভার লেটার, এটা অনেক সুন্দরভাবে লিখতে হবে, জি স্যার। গুছাইয়া। এবং ওইটা জানি আবার ওই বায়োডাটা মানে সিভির সাথে আপনার কভার লেটারটা মিল থাকে। মানে ওইখানে একটা লাগলেন, এইখানে আরেকটা প্রকাশ করলেন, যদি হয় তাহলে ওইখানে আপনার বাদ দিয়ে দিবে। ওই দুইটা ম্যাচ করবেন। আরেকটা জিনিস হচ্ছে কভার লেটারে আপনারা যা লিখছেন এই জিনিসটা মনে রাখবেন। যদি ইন্টারভিউতে ডাকে, ওদের সামনে আপনার সিভিটা থাকবে, আপনার কভার লেটারটা থাকবে, এবং ওই অনুযায়ী ওরা প্রশ্ন করবে। যদি দেখে যে আপনি সিভিতে একটা লেখছেন বা কভার লেটারে একটা লেখছেন, আপনি বলতেছেন আরেকটা, তাহলে ওইখানে রিফিউজ করে দেবে। তার মানে হচ্ছে আপনার কথা কাজে সব জায়গায় মিল থাকতে হবে। আর যেইখানে যত কথা বলেন, যত জায়গায়, সব জায়গায় মিল থাকতে হবে। এটা হচ্ছে একেবারে 1 নাম্বার। আর ডকুমেন্টের বিষয়ে আপনার সার্টিফিকেট গুলি লাগবে। এই সার্টিফিকেট ট্রান্সলেট করবেন না বাংলাদেশে। বাংলাদেশে প্রচুর ভুল ট্রান্সলেট হয়। মানে এই ট্রান্সলেশন আমি দেখা আমি তো মনে করেন কি অবাক হয়ে গেছি। আমি অনেকবার মানা করছি। যদি করেন আহ, মানে আপনার, কারণ ওরা তো ওই যাদের থেকে করেন ওরা আপনার ওই চ্যাট জিপিটি বা গুগল থেকে বা ওই ডিপ এল এই সব জায়গা থেকে আর কি নিয়ে আসে।
চেষ্টা করবেন যে এই দেশে যে থাকে তার মাধ্যমে একটু যার আইডিয়া আছে বা পড়ালেখা করছে যে সাবজেক্ট সম্পর্কে জানে তাদের দিয়ে একটু চেক করানোর চেষ্টা সরি চেক করানোর চেষ্টা করবেন। তার মানে হচ্ছে আপনার ধরেন আমার মাধ্যমে যদি হয় আমার এইগুলি কিচ্ছু লাগবে না, কোনো ট্রান্সলেট কপি লাগবে না। আমি জাস্ট ওদের বলি এটা আমি মুখ দিয়েই বইলা দিই, মানে ট্রান্সলেট করে দিই। তা আমার মাধ্যমে তো আমি চাই না যে আপনারা আসেন, কারণ আমার এত লোক মানে এই মুহূর্তে আনা সম্ভব না। 2-3 জন ব্যক্তি এই, যদি ভবিষ্যতে হয় সেটা আলাদা বিষয়। এখন কথা হচ্ছে যে আপনারা যখন নিজেরা করবেন ট্রান্সলেশন লাগতে পারে। আমার যতটুকু ধারণা ইংরেজি সার্টিফিকেট থাকলে অনেক সময় লাগে না, তারপরও অনেক কোম্পানি আছে চায়। আবার আনার ক্যানুং এর সময়ও চায়, যখন আপনি সার্টিফিকেটগুলি আনার ক্যানুং করাবেন অনেক প্রদেশ আছে যারা চায়, অনেক প্রদেশ আছে চায় না। তার মানে ট্রান্সলেশনটা করানো লাগতে পারে। তাই সেই ক্ষেত্রে ট্রান্সলেশন যদি কারো দিয়ে করান একটু চেক করাই নিন যে ঠিক আছে কিনা, সাবজেক্টগুলি ঠিক আছে কিনা, ওই আল্লাহর বান্দা যা লিখছে ওইগুলি ঠিক আছে কিনা একটু চেক করাই নিন। কারণ এইটার জন্য আপনার অনেক জায়গায় আপজাগা আসতে পারে। এই ট্রান্সলেশন কপির জন্য আপনার প্রচুর পরিমাণ অ্যাপ্লিকেশন আপনি করলেও আপনার রিফিউজ করে দেবে। কারণ আপনার মেইন সার্টিফিকেটে একটা লেখা আর একটা হচ্ছে ট্রান্সলেশনে আরেকটা লেখা। বুঝতে পারছেন? তা বিষয়টা খারাপ না? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাই সার্টিফিকেট স্যার গুলি সেক্ষেত্রে হ্যাঁ প্লিজ বলেন। সরি স্যার না প্লিজ স্যার আপনি আমি বলুন, বলতেছি, সরি স্যার। তার মানে হচ্ছে আপনার সিভিটা লাগবে, কভার লেটার লাগবে, সার্টিফিকেট আছে, যত ধরনের সার্টিফিকেট আছে সব দিবেন, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আবার তবে সার্টিফিকেট এমন সার্টিফিকেট দিয়েন না যেটার সাথে আবার ওই ব্রাঞ্চের সাথে মানে যায় না, বিপরীতমুখী হয়, তখন আবার একটু ঝামেলা হইতে পারে। যে অনেক সময় অতিরিক্ত সার্টিফিকেট দিলে এটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট পড়তে পারে। কিন্তু একাডেমিক সার্টিফিকেট মাস্ট দিতেই হবে, একাডেমিক। এখন ধরেন আপনি বিভিন্ন জায়গায় করছেন, কি বলছে, প্র্যাকটিকুম করছেন, ইন্টার্নশিপ করছেন, সেই জায়গা থেকে আইনে অ্যাড করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে একটু খেয়াল করেন যে এই ব্রাঞ্চের সাথে এই সার্টিফিকেটটা যায় কিনা, মানে ওইটা আহামরি ভ্যালু নাই। আর আরেকটা জিনিস হচ্ছে নীল খাত থেকে কোনো সার্টিফিকেট বানায় প্লিজ কেউ জমা দিবেন না। যেটুকু আপনি পারেন ওইটা আপনার ওই কাভার লেটারে লেখেন, নীল খাতের দরকার নাই। কারণ নীল খাতে যথেষ্ট পরিমাণ ভালো সার্টিফিকেট পাওয়া যায়, কয়েক মাসের কয়েক বছরের। এগুলি ওরাও টের পাবে, যখন আপনার সাথে ইন্টারভিউ নেবে তখন ঝামেলা হয়ে যাবে। তো দরকার কি এগুলির, দরকার কি আপনি নিজের ছোট করবেন কেন? দরকার নাই। হ্যাঁ ওকে, প্লিজ। তাহলে স্যার আপনি যেটা বলছেন যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ট্রান্সলেটেড সার্টিফিকেটেড ট্রান্সলেশন অথবা নোটারি ম্যান্ডেটরি না, কিন্তু থাকলে ভালো। থাকলে ভালো, কিন্তু সেটা যেন ভালোভাবে থাকে, ভালো যদি হ্যাঁ, ট্রান্সলেশন হয়। হ্যাঁ। স্যার আমি এদিকে আরেকটু আপনার কাছে এই জিনিসটা জানতে চাচ্ছি যে প্লিজ। যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করতেছি জার্মানিতে, লিখতেছি, আনসাইবেনও জার্মানিতে হচ্ছে, জি। সো মানে আমি যদি অ্যালাইন করার কথা ভাবি যে আমার কিছু ডকুমেন্টস হচ্ছে, কিছু জিনিস আমি জার্মানিতে সেন্ড করতেছি, আবার কিছু হচ্ছে মানে ইংরেজি ভার্সন যাচ্ছে, সো এইটা কি আপনি আসলে স্যার মানে কিভাবে দেখেন যে যদি হয় যে আমি সবকিছু খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন, মানে আমার সবগুলোই হচ্ছে ইদার হুম। ইংরেজি অথবা এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে কোনো জার্মান, পেঁচানো যাবে না। যদি তো আপনি ট্রান্সলেট করেন তাহলে সব কপিগুলি কি ট্রান্সলেট করে দিতে হবে। আর যদি ট্রান্সলেট না করেন তাহলে ওইভাবে ওই মেইন কপিগুলি দিবেন। মানে একটা পরিষ্কার একটা ডকুমেন্ট তারা পাইলো। বুঝতে পারছেন? স্যার জি স্যার, স্যার অ্যানার্কিং বিষয়টা কি স্যার, মানে কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে মানে এটা কি ম্যান্ডেটরি নাকি হচ্ছে আহ, ওইখানে না জার্মানিতে ম্যান্ডেটরি না, গিয়ে তবে ওটা থাকলে অ্যানার্কিং? ভালো। ম্যান্ডেটরি না, তবে থাকলে ভালো। কিন্তু আবার কিছু কিছু বেরুফ আছে বা হাউস বিল্ডিং আছে যেগুলির ক্ষেত্রে আনারকেনিংটা মাস্ট করতে হবে। তাই সেইটা হচ্ছে যেইখানে আপনি ওই হাউস বিল্ডিংটা করবেন ওই শহরের থেকেই বা ওই প্রদেশ থেকেই আপনাকে আনারকেনিংটা করিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে টাকা লাগতে পারে, আবার অনেক জায়গায় ফ্রি হইতে পারে। আমি এই ফ্রিতে অনেকে আপনার ডুসেলডর্ফে করছে, কিন্তু আমি শুনলাম এই গত একটা যে ওইখানেও এখন আর করাচ্ছে না, কারণ বাংলাদেশ থেকে অনেক ভুয়া ডকুমেন্ট আসছে, যেই জন্য আর কি ওরা অফ করে দিছে। হ্যাঁ, এখন ওরা আর কি অন্য পন্থা নিতেছে। এই জন্য বললাম যে আপনারা প্লিজ কোনো ভুয়া ডকুমেন্ট দিয়েন না। আর আনার কানুন যদি করানো লাগে তাহলে ওই যে যে সংস্থা আপনি অ্যাপ্লিকেশন করছেন ওরাই বলে দিবে যে আপনার আনার কানুন করানো লাগবে। ওদের কাছে যদি আপনি বলেন আমাকে একটু হেল্প করো, ওরা আপনাকে কইরা দিবে। এই ক্ষেত্রে কোনো বড় ভাই ছোট ভাই জার্মানির ধরা দরকার নাই, বা কোনো এজেন্সিও ধরার দরকার নাই, ওরাই আপনাকে হেল্প করবে সম্পূর্ণ।
এটা আমি বলতে পারি। অথবা আনারকানুক স্টাইলে আপনারা ফোন করতে পারেন অথবা ইমেল করতে পারেন, ওরাও খুব হেল্পফুল। আচ্ছা, একটা ব্যাপার যেটা হ্যাঁ প্লিজ। মানে আপনি হয়তো নিজেও জানেন যে আমাদের বইতে পরীক্ষার ব্যাপারটা আসলে খুবই মানে এখন টক অফ দ্য টাউন হয়ে গেছে, স্পেশালি মানে বি1 এর পরীক্ষা সিটের ব্যাপারে সবাই আসলে হতাশ। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেকেই বি1 শেষ করে ফেলছে এবং বেশ কিছুদিন হয়ে গেছে, তারা সিট পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে মোটিভেশনটা ধরে রাখা এবং অনেক টাফ, সময় চলে যাওয়ার যে অনেক ব্যাপারটা, টাফ। হ্যাঁ অ্যাজ ইউ সেড আর্লিয়ার যে মানে আউসবিল্ডিংটাও তো একটা মানে ট্র্যাডিশনাল পড়াশোনার মতোই একটা সিজন ওয়াইজ স্টার্ট হয়, হ্যাঁ হাইলি হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর অথবা জানুয়ারির একটা। সো দেখা যায় যে ডিউ টাইমে পরীক্ষা দিতে না পারার কারণে, সার্টিফিকেটটা হাতে না পাওয়ার কারণে একটা বছর চলে যায়। তারপর সো এইটার ক্ষেত্রে স্যার আপনার মানে পরামর্শটা কি হতে পারে? সো এখন সেটা কিভাবে নির্ভর আসলে করবে, মোটিভেশনটা ধরে খান রাখা সাহেব, যায়? সেটা নির্ভর করবে আপনার পকেটের উপরে। যদি ভালো টাকা থাকে তাহলে আপনি এই দেশে আইসা ওই ল্যাঙ্গুয়েজ ভিসায় আসতে পারেন, সেটা তো অনুমতি দেয়। সেই ক্ষেত্রে আপনার ওই যে টাকা 11,000 মেবি ওই যে ব্লক অ্যাকাউন্ট করতে হবে, ওইটা নিয়ে আইসা এই দেশে আপনি পরীক্ষা দিতে পারেন এবং ইভেন বিটুটাও করতে পারেন। এটা একটা ভালো অপশন হইতে পারে। যদি আর কি এম্বাসি ভিসা দেয় তাহলে তো এটা সবচাইতে ভালো। বুঝতে পারছেন? আমার হ্যাঁ, মনে হয় দ্যাট উড বি গ্রেট হ্যাঁ স্যার, বাট হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে স্যার, যেমন হচ্ছে ওই এফএসসি অথবা বিএফডি, এফওই, এগুলোর ক্ষেত্রে ওই যে ভিসা পাওয়ার ক্ষেত্রে স্পেশালি বাংলাদেশি মানুষদেরকে এই ধরনের ভিসাগুলো দেওয়ার ক্ষেত্রে তারা মানে অনেক দুইবার বাঁচে, চিন্তা করে যে অনেক বাঁচে। হ্যাঁ। সো এইটা একটু স্যার ডোন্ট ইউ থিঙ্ক যে এটা একটু রিস্কি হয়ে যায় যে সো হ্যাঁ, বুঝতে পারছি। এখন এছাড়া তো আমাদের আর কোনো অপশন নাই। আর আরেকটা জিনিস, গোথি ইনস্টিটিউটকে আপনারা দোষ দিতে পারবেন না বাংলাদেশে। কারণ হচ্ছে ওদের ক্যাপাসিটি নাই। এখন এই সমস্যার থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি কোনো উত্তরণ হবে না। কারণ বাংলাদেশে যে পরিমাণ ছেলেপেলে ল্যাঙ্গুয়েজ শেখে, জার্মান ল্যাঙ্গুয়েজ, তার মানে গোথের আরো ভালো করে একটু করা উচিত যে জার্মান থেকে কিছু মানুষ নিয়ে ওইখানে পরীক্ষার একটা ব্যবস্থা কইরা দেওয়া। এই স্টেপটা নেওয়া উচিত। আর যদি আপনারা পারেন সেই ক্ষেত্রে আশপাশের দেশ আছে, থাইল্যান্ড বা ইন্ডিয়া তো ভিসা দেয় না। তাহলে ইন্ডিয়ায় বলতাম যে যান, অথবা আপনারা মালয়েশিয়া যাইতে পারেন পরীক্ষা দেওয়ার জন্য, যেখানে কম ফিতে আর কি দিতে পারেন, যদি আপনাদের সেই সামর্থ্য থাকে। আমার মনে হয় না যে এই পরিস্থিতি উন্নতি হবে আপনাদের খুব তাড়াতাড়ি। ইভেন বিটু তেও অনেক সিট কম, বিটুর জন্য অনেক ছেলে পেলে বসে রয়েছে। এগুলি একটা একটা খারাপ একটা জিনিস আর কি, কিছু করার নাই। স্যার, অফ দ্য টপিক আপনাকে একটা কথা বলি স্যার, আমি কিন্তু আপনার স্ট্যাটাস গুলো খুব মনোযোগ দিয়েই পড়ি। বেশ কিছুদিন হয়ে গেল স্যার আপনি লেখালেখি বন্ধ করে দিয়েছেন, আই ডোন্ট নো ওয়াই। তো আমার রিকোয়েস্ট থাকবে যে স্যার আপনি লিখবেন। না না আপনার না, পলিটিক্যাল ওইদিকে আমি লেখাগুলো খুবই, বলতে চাই না, কারণ অনেকের খারাপ লাগে লেখা পড়তে অনেকের। যাই হোক, কোনো বিষয় না। কিন্তু কিন্তু স্যার আপনি যেগুলো বলেন এগুলো মনে হয় যে আসলে স্যার আমাদের দেশের প্রজন্মের জন্যই দরকার। কারণ স্যার আমার মনে হয় যে আপনি যেভাবে চিন্তা করেন এটা এই সময়ের জন্য আসলে আহ, মানে যাই হোক প্রত্যেক খান সাহেব, মানুষেরই ওইটা এইভাবেই বাদ ভাবা দেই। উচিত আমরা স্যার। ওইটা নিয়ে একটা একটা সময় আর এক সময় আলোচনা করব। এখন অন্য জি যে জি, আল্লাহর অবশ্যই। বান্দারা আছে, বান্দিরা আছে, তাদের যে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, সত্যি আউসবিল্ডিং নিয়ে যে কোনো ভাষা নিয়ে যে কোনো প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। আজকে যাই না নেন। স্যার আমি একটু হ্যাঁ প্লিজ। কোশ্চিন করতাম আর কি। হ্যাঁ প্লিজ, আলামিন স্যার সাহেব। আমার নাম আলামিন। হ্যাঁ। আমি স্যার ডিপ্লোমা করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। হুম। বর্তমানে হচ্ছে জার্মান টেকনিক্যাল থেকে পিএলসি লেভেল 4 করতেছি। ওকে। তো আমি আউসবিল্ডিং নিয়ে বিগত 1 বছর ধরেই অনেক ঘাটাঘাটি করতেছি আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকেই। হুম। আর একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর জন্য নিজে নিজেই A1 A2 শেষ করছি আর কি। আচ্ছা। B1 রানিং চলতেছিল। হ্যাঁ। তো আমি স্যার মূলত জানতাম যে আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা শেষ করছি। এই ইলেকট্রিক্যালের উপর মানে আউসবিল্ডিং কি কি আছে আর কোনগুলোতে যাওয়া উচিত? আপনার যে মানে আমি সাবজেক্ট আছে অনেক ওইটাই ঘাটাঘাটি আপনি করছি। আসতে পারেন, ইলেকট্রিকা হিসেবে আসতে পারেন। এদেশে প্রচুর পরিমাণ ইলেকট্রিকা দরকার। ইলেকট্রিক্যাল বাদে মানে ইলেকট্রিক্যাল বেসের উপরেই তো স্যার অনেক মানে বাংলাদেশে তো তাহলে আপনি ওই অনেক যে হচ্ছে বিভাগ মেশাটনিকা আছে। নিয়ে পড়তে পারেন, মেশাটনিকা, অথবা ওই যে ইন্ডাস্ট্রিয়াল মেশাটনিকা, অথবা স্যাসপানুং মেশাটনিকা, এই ধরনের মেশানিকার হিসেবে আসতে পারেন। তো আমি স্যার হচ্ছে এই বিষয়ের উপর শুনছি যে মানে ইলেকট্রিশিয়ান হিসেবে যদি হচ্ছে জার্মানিতে যে কাজগুলো নেই, তো B2 নাকি মাস্ট লাগবে। জি জি তো এটার উপর জি।
আপনার বিটু করতে হবে। আপনি ওই একেবারে যে কোনো হাউস বিল্ডিং নিয়ে আসেন না কেন, বিটু ছাড়া আপনি এই দেশে পাশ করতে পারবেন না। আমি এইটুকু বলতে পারি, আসতে পারবেন বিয়ন্ড নিয়ে, আপনি অনেক হাউস বিল্ডিং নিয়ে আসতে পারবেন। এটুকু আমি বলতে পারি যে আপনি শিওর এই দেশে আসতে পারবেন বিয়ন্ড নিয়ে। কিন্তু যখন আপনি স্কুলে পড়তে যাবেন, সাবজেক্টগুলি দেখবেন, তখন তো আপনার ওইগুলি পইরা তো পাশ করতে হবে, তাই না? আমি জি জি আপনাদের একেবারে সিম্পল একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যদি একটা 6 এর ছেলেরে যদি ইন্টারের বই দিয়ে বলা হয় তুমি এটা পড়া পাশ করবা, প্রতি 6 মাসে একটা পরীক্ষা দেবা, কারণ এই কোর্স হচ্ছে 2 বছর ইন্টারের, তো তোমার এটা করতে হবে, তা সে কি পারবে? তা তো অবশ্যই কঠিন হবে তার জন্য। তার জন্য অনেক কঠিন হবে না? তা ঠিক ওই জি জি বিষয়টাই ঘটবে আপনার সাথে। আপনি বিয়ন্ড পড়ে আসবেন, আপনাকে দেওয়া হবে ইন্টারের বই হাতে। জি আর জি বিয়ন্ড স্যার আহামরি আরেকটা বড় কোনো লেভেল না। বিয়ন্ড হচ্ছে আপনার মিটলার স্টুফে আইনস, মানে আপনি ওই যে প্রাথমিক লেভেলটা শেষ করে মধ্যের স্টেপের প্রথম ধাপে আছেন। তো এটা আসলে না, আপনারা সত্যি একটু মেন্টালি প্রিপারেশন নেন যাতে বি2 করেন। আসলে ভাষা কিন্তু কঠিন না, আপনারা কঠিন বানাই ফেলান। A1 A2 তে ওই যে জি জি বেসমেন্টটা নষ্ট করে ফেলান, তো ওই জায়গায় আর কি মোটামুটি ভাষার 12টা বেজে যায়। স্যার আরেকটা অফ টপিকে একটা হচ্ছে মানে কথা ছিল, একটা শেয়ার করতাম আর কি লাইফ আচ্ছা, একটু এক্সপিরিয়েন্স পরে এর সাথে। বলেন, যদি আমাদের মেহেদী সাহেব হয়তো বা কিছু সে প্রশ্ন করবে, তাহলে অফ দা টপিকে আমরা বলতে পারি। হ্যাঁ, মেহেদী সাহেব, প্লিজ। মেহেদী হাসান। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, আপনি জিজ্ঞাসা স্যার করেন প্লিজ, দেখি পারি কিনা উত্তর স্যার, দিতে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্লিজ। আহ, আমার হচ্ছে আপনারা কি B2 কোর্স এনরোল করেন? আপাতত মানে করতেছি না, আমি খুব জোরের উপর আছি তো, বুঝছেন, এই জন্য আর কি অফার করতেছি না, কারণ আপনাদের আহ, আর একটা জিনিস হচ্ছে ধরেন বেশি মানুষ পাই না তো, 3 জন 4 জন এগুলি নিয়ে এরকম হয় না, কারণ বিটু নিলে আমার একটা হিউজ একটা টাইম ইনভেস্ট করতে হবে আপনাকে, 4 মাসের একটা কোর্স আপনাকে দিতে হবে, এবং সেটা ধরেন ন্যূনতম প্রতিদিন 2.5 ঘন্টা আপনাকে নিয়ে বসতে হবে। আর বিটুটা এত সহজ না যেটা অনেকে মনে করে। হুম হুম। ঠিক আছে, আর আপনার এই 2 আপনি মাসের মনে হয় মধ্যে কি দেখছেন কোনো কোর্স আসতে আসপেক্টে পারে? নয় বইটা, দেখছেন মেবি, তাই না? টের পাইছেন যে ওটার ভিতরে কি আছে। ওখানে কোনো গ্রামার নাই, গ্রামার নাই বিটুতে, গ্রামার একেবারে নাই বললেই চলে, 2-1টা গ্রামার, কিন্তু মেইন হচ্ছে বোঝা, টপিকগুলি বোঝা। জি স্যার, জি স্যার, আমি তো মনে করেন যে B2 ভোকাবুলারি পড়ছিলাম B1 পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষাতে কোনো সিট পাচ্ছে না। 6বার সিট পায় না আর কি। তো ভাবছিলাম যে B1 তো হচ্ছে না, B2 করে দিই, B2 তে ভর্তি হয়ে যাই, তখন ইজি হয়ে যাবে আরো B1। হ্যাঁ। আসলে বাংলাদেশে যে অবস্থা এত অনেক ফ্রাস্ট্রেটেড, মানে ছেলেপেলেদের লাইফ কি হবে, আমি আহ, আমি 6বার সিট পাই না স্যার। এটা কোনো কথা হইলো? না, এর পেছনে কারণ আছে, এর পেছনে দোষ আমাদেরই। আমি আসছি, তুরিন ম্যাডাম চলে আসছে, আম, অনেকেই চলে আসছে এর আগে, আলিমও ছিল, যারা আর কি বিয়ন্ড বিটুর পরীক্ষাগুলি নিত। তা আমাদের গালাগালি করেন আপনারা, কিছু করার নাই, কারণ এখন হুম হুম। শিক্ষক সংকট, বুঝছেন না? আমরা আপনাদের ফাঁকি দিয়ে চলে আসছি, মানে নিজেদের তো পিঠ স্যার B2 বাঁচাইছি। কোর্স যদি হয় তাহলে অবশ্যই জানাবেন কিন্তু একটু। না, অবশ্যই আমাদের পেজে আপনারা অবশ্যই জানতে পারবেন, পেজে আমি ডিক্লেয়ার দিয়ে দেবো। দেখেন এই অবস্থা, আমার মনে হয় না যে জুলাইয়ের আগে কোনো বিটু আমি অফার করতে পারবো। আর এই আমার ডিসিশনটা কি ঠিক আছে? আমি তো মনে করেন যে B1 পাস করি না, আমি B2 করতে আছি। এটা কি ডিসিশন কি, ডিসিশনটা আপনি তো ভালো হবে? শিখতেছেন, ডিসিশন তো অবশ্যই ভালো, আপনি শিখতেছেন না। আপনি যদি হ্যাঁ বলতেন যে হ্যাঁ। বিয়ন্ড বিয়ন্ড পাশ করি নাই তাই আমি বইসা রয়েছি, বিয়ন্ড পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কিছু করবো না, এটা হলো সবচেয়ে খারাপ ডিসিশন। যদি মনে করেন বিয়ন্ড পড়ছেন, ওকে, সমস্যা নাই, প্লেস পাইনি, আমি আমার পড়া আমি চালাই যাবো, এটাই হলো ভালো ডিসিশন। জি জি জি। এটা আমি সবাইকে বলবো যে আপনারা এই ধরনের নিয়ে মেন্টালিটি নিয়ে আগাবেন। তো আর কোনো প্রশ্ন আছে আপনাদের? হাউস বিল্ডিং, ভাষা, ভাষা আর কিভাবে B2 শিখলে ভালো তো হয়? অনেক পোলাপান মানে কি আছে, B2 কোর্সটা এনরোল করে অনেক পোলাপান বসে আছে, দেখো অনেক পোলাপান হবে আর কি। ঠিক পাচ্ছে না তো? অনেক পোলাপান আমার দরকার নেই, আমার পোলাপান সেই পোলাপান দরকার যারা মানে শিখতে আগ্রহী। আমার কথা হলো শিখতে হবে, বুঝতে পারছেন? আর শেখাটা মানে আমার দেখানোর না, আপনার নিজের জন্য অনেক কিছু শিখতে হবে। আপনারা বিয়ন্ডটা খুব ভালোভাবে দেখেন, বিয়ন্ড কিন্তু কোনো অবহেলার একটা না, কোর্স না। বিয়ন্ডে অনেক কিছু আছে যেগুলি আপনারা অবহেলা করে আসেন। প্যাসিভটা একটু দেখেন, তারপরে গেনেটিভ গুলি একটু দেখেন ভালো করে। হুম, তাহলে আমরা কি B2 এর জন্য অ্যাসপেক্টেড নয় এটা পড়তে পারি? এটা হলো আমার দেখা ভালো একটা বই।
মানে বেস্ট। ঠিক আছে। স্যার কোয়েশ্চেন ছিল একটা, প্লিজ। বলা যাবে? স্যার হাউস বিল্ডিং কি একবারে আমরা যখন করব ডুয়াল স্টাডিটাতে, ওটাতে কি ইংলিশে করা যাবে না নাকি না জার্মান ল্যাঙ্গুয়েজেই না, করতে হবে? জার্মান ল্যাঙ্গুয়েজে। টোটালি জার্মান ল্যাঙ্গুয়েজে? আমি যেটুকু জানি আর কি, আমি এই পর্যন্ত যেটুকু ডুয়ালেস স্টুডিয়াম দেখছি সব ইংরেজিতে আছে কিনা আমার কোনো ধারণা নাই, থাকলে থাকতে পারে। মানে আমি আমার গা বাঁচাই নিলাম। মানে আপনি পরে পাইলেন বললেন এই লোক ভুয়া কথা বলছে। মানে থাকলে না না থাকতে না পারে, কিন্তু আমার জানা মতে আহ ডয়েসে। তো যেমন আমি আইএলটিএস অলরেডি দিয়ে দিয়েছি, মানে আমার একটা দেশে যাওয়ার কথা ছিল, তাও আমি জার্মানি অপশনটা খোলা রাখছি, ল্যাঙ্গুয়েজটা শিখছি। আহ, আমার অলরেডি আইএলটিএস 7 এসে পড়েছে, তো তাহলে আপনি আমার মাস্টার্স কি করতে এটা আসেন, কোনো 2 বছর অ্যাডভান্টেজ অপেক্ষা হবে? করে আপনি মাস্টার্সও তো করতে পারেন এই দেশে। স্যার 2 বছর ওয়েট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, কাজ এখন কি করবেন, এম্বাসিতে তো আপনাদের এই গলা কাটছে, এখন আমরা কি করতে পারি বলেন তো? হ্যাঁ। আর এর ওইটাই পেছনে স্যার। আপনাদেরই দোষ, কারণ হচ্ছে অনেকের আছে, অনেকে কি করে জানেন, কোনো অফার লেটার কিচ্ছু নাই, ইন্টার পাস করছে, সে জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে রয়েছে। এই এটা যে যে এজেন্সিরা সবাই বলতো। হ্যাঁ, এখন আবার হয়নি এজেন্সি হয়তো। বিভিন্ন কিছু, যাই হোক এইগুলির জন্য এখন ওই যে হ্যাং হয়ে রয়েছে। এটা আমাদের দোষ, আমাদের সম্পূর্ণ আমাদের দোষ। ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে স্যার আপনারা অন্য, হ্যাঁ প্লিজ। স্যার আমার একটা হচ্ছে কথা ছিল, হ্যাঁ বললাম যে একটা লাইফ হ্যাঁ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, স্যার আরামে। গত সাত সাত মাস আগে আর কি, জি। তো আমি এক জায়গায় B1 শিখতেছিলাম, মানে একটা অনলাইন প্ল্যাটফর্মে। হুম, তো তারা ওইখান থেকে আমাকে এইচএস এর জন্য বলে, এফএস এর মতো এইচএস, জার্মান হেলথ মিনিস্ট্রিতে। তো ওইখান থেকে আমি তাদের কথা শুনে আর কি এইচএস তে সবকিছু অ্যাপ্লাই করি। হ্যাঁ তো প্রায় আমার ওইখান থেকে 20,000 টাকার মতো নিছিল তারা আমার কাছ থেকে, 50 সামথিং লাগছিল। হ্যাঁ, তো আনার কেনুংও করছিলাম ওইখান থেকে। আচ্ছা আচ্ছা। তো সবকিছু করছিলাম, আনার কেনুং নাম্বার টাম্বার আমাকে সবকিছু দিছিল। আহ, বা প্লাস হচ্ছে আমি যে এইচএস যেতে আচ্ছা, ইয়ে করছিলাম ওইখান থেকে আমি ইমেলও আমি আসছিল আমার। আমি এর মধ্যে একটা প্রশ্ন হ্যাঁ বল। করি, আনার ক্যানুং এর হ্যাঁ বল। নাম্বার এবং আনার ক্যানুং এর যে সার্টিফিকেটটা, সেটা কি আপনাকে দিছে, যে পেপারটা? না সার্টিফিকেট, না সার্টিফিকেটটা দেয়নি আমাকে, শুধু আনার কেনুং নাম্বারটা দিছিল। ওকে, এখন এই নাম্বার দিয়ে হ্যাঁ কি আদৌ কি হবে? ওরা তো একটা পেপার দেয়, যখন আনার ক্যানুং করে একটা লিখিত একটা পেপার দেয়। হ্যাঁ, লিখিত একটা পেপার। মানে ওই সময় তো আবেগের বশে অনেক সময় করে ফেলছি, টাকাও ছিল ওই সময়, টাকা খরচও করে ফেলছি। বাহ। তো পরে যার কাছে হচ্ছে শিখতেছিলাম, তো পরে তার সাথে আমার পরে মানে আমার আব্বু আম্মুর সার্টিফিকেট একটু ভুল ছিল, মোহাম্মদ মোসাম্মদ নিয়ে একটু ভুল ছিল, আমার সার্টিফিকেটের সাথে মিল ছিল না। তো পরে এই জিনিসটাকেই ইয়ে হ্যাঁ, করে এক পরে মিনিট এক আমার মিনিট, হয়ে মানে সেখান থেকে। মানে আব্বু আম্মুর সার্টিফিকেটের সাথে আপনার সার্টিফিকেট বা তাদের পাসপোর্টের সাথে আপনার না না না, সার্টিফিকেটের সম্পর্ক কি? আব্বু আম্মুর এনআইডি কার্ডের সাথে আমার হচ্ছে তাতে সমস্যা কি? মানে মানে তাতে কি, আপনি কি লাস্টে আপনার বাবা মার এনআইডি জমা দেবেন এম্বাসিতে? আপনি দেবেন আপনার গুলি, ওইখানে ভুল না সঠিক লাস্ট এটা এটা দেখতে যাবে কি? লাস্ট লাস্টে তারা আমার হচ্ছে আব্বু আম্মুর এনআইডি কার্ড চাইছিল। তো আমার কাছে স্ক্রিনশট ইমেলে সবকিছুই আছে আপাতত। তো আমি এই ছেলের মেয়ে। জিনিসটা আসলে পরে হচ্ছে ওনাদের সাথে আমার প্রায় ঝগড়াই লেগে গেছিল, অনেক টাকা পয়সা দিয়ে ফেলছিলাম অনেক কিছু। তো আমার আমি কাছে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের অনেক একটা কিছু বলি, আছে আমি। আমি একটু বলি আলামিন সাহেব। নাম্বার এক, এম্বাসি। এম্বাসিতে শুধু আপনার ডকুমেন্ট গুলি চাবে, আর ইউনিভার্সিটি বা হাউস বিল্ডিং ওইখানে আপনার না ডকুমেন্ট না স্যার, এমবাসি স্যার অফার লেটারের জন্যই আর কি, যে না, আমি ইয়েতে আমি হচ্ছে বলতেছি আপনাকে, এখানে আপনার বাবা মার এনআইডি এইখানে আসবে কেন? তারা নেবে কেন? সেটা হচ্ছে এখন তারা চাইছিল মানে এটা তো কাগজপত্র আমার লাইফে হিসেবে আর আমি কি। শুনি নাই যে বাবা মার এনআইডি লাগে ছেলের পাইতে হলে। তো কোনো জন্মে শুনি নাই, অফার, তাই নতুন নতুন শুনতেছি হয়তো বা। হ্যাঁ। জি স্যার, ওই মানে এইচএস এর কি আসলে বিষয়টা কি আছে স্যার আদৌ? মানে আমি অনেক জায়গায় আছে, অনেক ভাবে কিন্তু ওই যে প্রশ্ন করছিলাম। এ নিয়ে কিন্তু আমরা কথা বলছি যে এই বিষয়টা অনেক টাফ পাওয়া, এবং এখানে টাকা জি জমা জি দিতে হয় অনেক কিছু। আম, এইদিকে মুভ করার থেকে আমার মনে হয় যে আর একটু ভালো ল্যাঙ্গুয়েজ করে হাউস বিল্ডিং এ আসাই ভালো। তারপরে জি জি অনেকে আছে আউপেয়ার নিয়ে আসতে চায় না, আউপেয়ার যেটা ওই যে, তো সেইটা ফ্যামিলিগত, এটা আমার মনে হয় যে এইগুলিতে না আসাই ভালো। আমার পরিচিত জি, জি। দুই একজন না, আসছে তো। আমি অনেক জায়গায় স্যার হচ্ছে আমি অনেক জায়গায় কোচিং করছি আমার এটা নিয়ে। মানে আমি ফার্স্টে অনেকেই মানে ভাষা শিখতাম, অনেক বড় ভাই আছে জার্মানিতে থাকে, তো কেউ আমাকে অ্যান্সারটা দিতে পারেনি যে আমি আসলে ট্রাপে পড়ছি
না, আসলে তারা ঠিক ছিল বা আমারই দোষটা ছিল, আমি আজ পর্যন্ত কনফিউশনে আছি। তো এই জিনিসটা হচ্ছে আপনাকে আজকে প্রথম বললাম যে স্বপ্নাক্ষ। যাই হোক, এই না জন্য স্যার আমি আমার হ্যাঁ আমি মানে আমার আপনাদের আব্বু বলি আম্মুর নাম যে ভুল ছিল, মানে ও- নামটা যে ভুল ছিল এনআইডি কার্ডে, তো আমি 7 মাস ধরে সবকিছু ঠিক করছি। আমার বর্তমানে কাগজপত্র সবকিছু ঠিক হয়ে গেছে। কত 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 টাকা যে ইনভেস্ট, এগুলি ভুয়া কথা। যাই হোক আমি বলি, নাম্বার এক, আপনারা কোনোদিন কোনো অরিজিনাল ডকুমেন্ট কোনো কোম্পানিকে দেবেন না। আমি কি বুঝাইতে জি পারছি? জি আনার কানুন এর জন্য যদি চায় তাহলে সেটা অরিজিনাল অনেক সময় চাইতে পারে, অনেক সময় নোটার কপি চাইতে পারে, অনেক সময় অ্যাটেস্টেড কপি চাইতে পারে। আর সেটা চাবে হলো এই দেশের যে সরকারি অফিস আছে তারা চাবে, এবং সেইখানে আপনি ডাইরেক্ট তাদের অ্যাড্রেসে পাঠাবেন, কোনো বাঙালির অ্যাড্রেসে না, কোনো কোম্পানির অ্যাড্রেসে না। বুঝাইতে পারছি? স্যার, আমার 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 স্যার আনার কেনুনের জন্য তখন আমার কাছে সার্টিফিকেটের মানে পিক চাইছিল স্যার, ওকে। মানে ছবি পাঠিয়ে দিছিলাম আমার মনে হয় না যে অনলাইনে। আনার কানুন তারা জমা দিতে পারে, কারণ আপনার নিজস্বই লাগবে, ওই পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, অনেক কিছু জানি না। যাই হোক, হয়তো বা কোনোভাবে করছে। কিন্তু মেইন হচ্ছে আপনার কোনোদিন অরিজিনাল পাসপোর্ট কাউকে জমা দিবেন না, কারো হাতে দিবেন না। আপনাদের বইলে দেই, আপনারা তো কোনো দালালের কাছে যাবেন না। মানে অরিজিনাল পাসপোর্ট কোনোদিন জমা দেওয়া লাগবে না। একমাত্র আপনি গিয়া এম্বাসিতে জমা দিবেন অরিজিনাল পাসপোর্ট, এম্বাসি আপনাকে ভিসা দিবে। এর বাইরে পাসপোর্ট ছোঁয়ার আর কোনো অধিকার নাই। আর সব জায়গায় আপনি পাসপোর্টের ওই ফটোকপি বা ছবি বা স্ক্যান কপি এইগুলি ব্যবহার করতে পারেন। এটা সার্টিফিকেটের ক্ষেত্রে। অরিজিনাল কোনো কিছু কেউ রাখে না, কোনো কোম্পানি রাখে না, কোনো ইউনিভার্সিটি রাখে না, এই দেশের কেউ রাখে না। আমি আপনাদের একটু সতর্ক করে দিই, যাতে আপনারা কোনো অরিজিনাল কিছু কাউকে দিয়ে আপনারা জানি এইভাবে হাত মানে অ্যারেস্ট হয়ে না যান। ঠিক আছে? তাহলে আপনাদের কিন্তু ব্ল্যাকমেইল করবে যে এইটার জন্য এত টাকা দেন, এর জন্য এই টাকা দেন, এই টাকা দেন। ওই ওরা ওই যে 20,000 25,000 নিয়ে ওই ফাইল টাইল নিয়ে ওই মানে হয়তো কয়েক লাখ টাকা ইনকাম করছে, এই আর কিছু না। শুধু আপনার একার থেকে নেয় নাই, অনেকের থেকে হয়তো বা নিছে। যেই নিছে আমি চিনি না, জানি না, কিন্তু এইগুলি আর সামনে করেন না। নিজেরটা নিজে করেন, যদি না পারেন আমাদের নক দিয়েন আমাদের পেজে। পেজে আমরা যদি কোনো ইনফরমেশন দিই, কোনো টাকা লাগে না। আমরা ওরকম 20,000 টাকা চাই না। আমি যদি সময় পাই আমি অনেককে বলি যে আসেন আপনি, আমি জুম লিংক দিয়ে দেই যে আসেন মিটিং। অনেকের সাথে আমি মিটিং করছি, তাকে পার্সোনাল করছি, গাইড করছি। আমাদের কোনো টাকা লাগবে না এই গাইডের জন্য। ঠিক আছে? অতএব মানে কোনো সে পড়েন না আপনারা। এই যে এই সবের জন্য এই যে জার্মান ওস্তাদটা তৈরি হয়েছে, এই সব লোকের থেকে বাঁচানোর জন্যই মেইনলি। এই যে এত হাজার হাজার টিচার হয়েছে, হাজার হাজার সংস্থা হয়ে গেছে আপনাদের এইখানে আনার, এইগুলির থেকে বাঁচানোর জন্যই মেইনলি আমরা আমাদের এই প্রস্তুতিটা নেওয়া, যে যাতে ধোকা না খান। এখন ব্যাঙের ছাতার মতো আর কি খালি জার্মান হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজ আমার পড়ছি। শোনেন আমি কি বলবো, যাই হোক আপনারা আপনারা যদি সেই সস্তা খোঁজেন, সব জায়গায় যান, তাহলে তো আপনাদেরই দোষ, তাই না? এখন গোথে 27,000 নেয়, আমিও ওর থেকে কম নেই না। আমার কোর্স আরো বেশি, বিয়নে আমি গোথের থেকে বেশি নেই, বিটুতে আমি গোথের থেকে অনেক বেশি নেই। তাই এইগুলি আমি বুঝি যে আর এর নেওয়ার পিছনে অনেক কারণ আছে, কারণ আমি যে শ্রমটা আপনাদের দিব ওইটাই আমার, ওই টাকায় কিছুই হয় না। আর তারা যে টাকাটা আপনাদের থেকে নেয় ওইভাবে তারা ওই শ্রমটাই দেয়। অতএব মানে ফাইনালি একই জিনিস, শুধু আপনাদের ক্ষতি হয়। এই A1 A2 আপনারা খারাপ ভাবে শেখায়, আপনাদের কি ক্ষতিটা হয়? B1 গিয়ে আপনারা 8-10 বার পরীক্ষা দেন, ফেল করেন, প্রত্যেকবার আপনার প্রচুর পরিমাণ টাকা খরচ হয়। এইটা একটা সমস্যা। যাই হোক, এগুলি বিষয় না। আপনি, আমার মনে হয় অনেকে আছে যারা নিজেরা পইরাও পাশ করছে, অনেকে আছে আমার দেখা। হ্যাঁ, এই যে তাশারফ, তারপরে ওই রাকিব, তারপরে তৌহিদুল, এরা কিন্তু B1 পর্যন্ত নিজেরা পইরেই পাশ করছে নিজেদের যোগ্যতায়। আমার যেটুকু, তারা যেটা যেটা আমাকে বলছে আর কি। পরে আমার কাছে আর কি B2 করছে। তাই খুব ভালো, ওরা খুব সিরিয়াস, খুব সিরিয়াস। আপনারা এরকম সিরিয়াস হন, আপনারা পারবেন। তো আর যদি কোনো প্রশ্ন না থাকে স্যার, তাহলে জার্মান হ্যাঁ, 360 ক্লাসগুলো সম্পর্কে মানে কি বলবেন আপনি? সরি আমি বুঝি নাই প্রথম। জার্মান 360 যে একটা পেজ আছে, ওইখানে যে ক্লাস নিয়ে তারা B1 পর্যন্ত রেকর্ডেড, আমি জানি ওই না, আমি জানি না, ক্লাসগুলো আমার সম্পর্কে আইডিয়া নেই, বলবেন। নো আইডিয়া। আমি কোনো খারাপ ভালো কোনো মন্তব্য করতে পারবো না, কারণ আমার আইডিয়া নেই। আমি আপনার থেকে এই প্রথম শুনলাম 360। হইতে পারে অনেক ভালো, হইতে পারে অনেক ভালো, কিন্তু আমার আইডিয়া নেই। স্যার তো আমার একটা
লাস্ট কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। স্যার আমি তো দেখছি জার্মানির জন্য, আমার আম্মু আর আমার ছোট ভাইও দেখছে। তো আমার আম্মুর জন্য, আমার আম্মুর বয়স মানে 40 এরকম। তো সে মিড ওয়াইফারি বা কেয়ার গিভার এই টাইপ অফ কোর্স গুলাতে যেতে যাচ্ছে, এগুলা কি সে করতে পারবে, বা এছাড়া আর কোনো কিছু রেকমেন্ড করেন? এখন আর এখন আরেকটা ছিল, জি বলেন জি please, বলেন বলেন স্যার, বলেন। বলেন বলেন আপনি বলেন, প্রশ্ন করেন। স্যার আমার ছোট ভাই ও সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, এ লেভেলস দিচ্ছে। তো ও মেকাট্রনিক্স নিয়ে আউটবিল্ডিং করতে চাচ্ছে। ও আমার থেকে বেটার জার্মান ল্যাঙ্গুয়েজে। তো ও, ওর জন্য মেকাট্রনিক্স বা আইটি রিলেটেড কোনো কোর্স যদি সাজেস্ট করতেন একটু। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার আব্বু। নাম্বার এক, যদি সে মানে কোয়ালিফাইড হয়, মানে অনার্স আছে, মাস্টার্স আছে, আর যদি তার অভিজ্ঞতা থাকে, তাহলে সে ওই যে অপরচুনিটি কার্ড নিয়ে আসতে পারে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এই একটা অপশন আছে। সেটা সে অনার্স আছে, অনার্স করা। এবং অনার্স করা থাকলে তারপরে যদি সে 5 বছরের অভিজ্ঞতা থাকে, এরপরে যদি আইএলটিএস থাকে আর জার্মান ল্যাঙ্গুয়েজ জানা থাকে, ওই যে পয়েন্ট আছে না আপনারা, ওই যে মানে অপরচুনিটি কার্ডের পয়েন্ট আছে, তো জি, সেই 6 পয়েন্ট, পয়েন্ট। 6 পয়েন্ট, হ্যাঁ ন্যূনতম 6 পয়েন্ট পাইলে আর কি সে অ্যাপ্লিকেশন করতে পারে। তো সেইটা ট্রাই করতে পারে। আর এই বয়সে আউসবিল্ডিং পাওয়া, আমার মনে হয় যেহেতু তৌহিদুল সাহেব প্রায় 40-এর কাছাকাছি, সে আউসবিল্ডিং পাইছে। আমি জানি না, হয়তো পাইতে পারে, চেষ্টা করতে হবে আর কি, লাগিয়ে থাকতে হবে। কিন্তু এর জন্য তার হিউজ পরিমাণ সময় ইনভেস্ট করতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে। সেই পরিমাণ ধৈর্য তার আছে কিনা সেটা একটা বিষয়। আর আপনার ভাই স্যার যে আমার থেকে বেশি ধৈর্য স্যার। সরি অবশ্যই ইন্টারাপ্ট করলাম। মা না, মাদের এমনি ধৈর্য বেশি থাকে। তা সে যদি ওইটা পারে, আমার এই বয়সে দেখতে পারে। আমি বলবো না যে হবে না, এরকম কোনো কথা আমি বলতে পারি না, কারণ হবে। এটা হলো কোম্পানির উপর নির্ভর করে। কোম্পানি যদি মনে করে একজন 50 বছর বয়সের মানুষকে সে আনবে, সে আনতে পারে। এটা তার উপর নির্ভর করে। এখানে এম্বাসি কোনো নাক গলাইতে পারবে না। যদি কোম্পানি তাকে মানে সুজাগে দেয়, হ্যাঁ বলে, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর আপনার ভাইয়ের বিষয়টা, সে যদি ভালো ছাত্র হয় তাহলে সে এদেশে অবশ্যই লেখাপড়া করতে আসতে পারে। হাউস বিল্ডিং কেন করবে আমি বুঝি না, মানে হাউস বিল্ডিং ই করতে হবে। এখন ওই 2 বছরের ওইটা হয়তো বা সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারে এবং এই দেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে করতে পারে, সে লেখাপড়া করতে পারে, সেটা সে করতে পারে স্টুডেন্ট কলিগ করে। ডুয়েল স্টাডি, ওই যে যেটা হ্যাঁ হ্যাঁ, ডুয়েল সেটা হইতে স্টাডি পারে। বললেন হ্যাঁ সেটা হইলেও ভালো, সেটা ডুয়ালেস স্টুডিও, সেটা হইলেও ভালো। ওটার জন্য স্যার। হ্যাঁ সেটা থ্যাংক হলে ইউ সো মাচ অবশ্যই। স্যার। ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, নেক্সট এটা স্যার খান সাহেব। আমি এটা জানতে চাচ্ছি, আহ, আসলে কি মানে কেউ একজন চাইলে জার্মান ভাষা B1 B2 একা শেখা সম্ভব? হোয়াট ডু ইউ একা থিঙ্ক, আপনার কি মনে হয়? একটু গাইড দরকার, একটু গাইড দরকার। হ্যাঁ, একটা গাইড, গাইড হইলে ভালো হয়। সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু নাই, কিন্তু গাইড হইলে ভালো হয়। কিছু কিছু জায়গা আছে যেই জায়গা মনে করেন গাইড অনেক দরকার মনে হয়, বিশেষ করে B2-তে, মানে এই জিনিসটা বেশি। B2টা একা করাটা অনেক টাফ। হুম, কারণ আমি দেখছি যে একজন ছিল, সে আপনার, আমি যত বছর চাকরি করছি 5 বছর, সে 5 বছরেই B2 পরীক্ষা দিছে, সে পাশ করতে পারেনি, সে হুম নিজে হুম। নিজে চেষ্টা করছে। সে একবার একজনের কাছ থেকে একটু গাইড নিছিল, কিন্তু সেটা তার জন্য যথেষ্ট ছিল না। কার থেকে নিছিল হুম সেটা হুম। আমি বলবো না আপনাদের, এবং কে সেই ব্যক্তি সেটাও বলবো না, মানে পরীক্ষার্থী। যাই হোক, তাই আমি লাস্টের দিক দিয়ে আমি তার সাথে একটু পার্সোনালি কথা বলছি, কারণ আমার কাছে মনে হয়েছে লোকটা অনেক টাকা খরচ করতেছে। B2-তে প্রচুর জি স্যার। পরিমাণ টাকা দিতে হয় পরীক্ষার জন্য। পরে তার সাথে আমি কথা বললাম যে আসলে আপনার মনে হয় একটু গাইড নেওয়া ভালো। আপনি দেখেন কোনো ভালো টিচার পাওয়া যায় কিনা, তাদের থেকে গাইড নেন, অথবা এখানে ভর্তি হন, কোর্সে ভর্তি হন। তা সে আর ওই ভর্তি হয় নাই আর কি। তা এইটা আমার মানে ওই অভিজ্ঞতা থেকে মনে হলো যে মানে গাইড হইলে ভালো হয়। একা হয়তো বা অনেক অনেক ট্যালেন্টেড মানুষ আছে যারা একা পড়তে পারে, তাদের জন্য হয়তো বা সম্ভব, কিন্তু গাইড হইলে ভালো হয়। তার মানে স্যার হচ্ছে একজন মেন্টর ওই লেভেলের জন্য আসলে একরকম দরকারি বলা চলে, হ্যাঁ, আমার বিশেষ আমার করে ব্যক্তিগত যদি মতামত,
আমার ব্যক্তিগত মতামত, আমার মতামত ভুলও হইতে পারে অনেকের কাছে, কিন্তু আমার মনে হয় যে গাইড পেলে ভালো হয়। যাই হোক, কায়ুম সাহেব কিছু বলতে চাচ্ছিলেন। কায়ুম সাহেব একটু যদি বলতেন। স্যার স্যার হ্যাঁ, একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করুন তো স্যার, ওইটা যদি একটু যদি আপনি স্যার ইয়া করতেন যে মানে একটা ইমেল আমি অ্যাড্রেস দেবো, হলেও এই যাতে। পরে আমি আমি জি স্যার। আমি আপনাদের একটা ইমেল অ্যাড্রেস শেয়ার করতেছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওয়েলকাম। হ্যাঁ, কায়ুম সাহেব প্লিজ। স্যার আসলে আমি সরাসরি প্রশ্ন করি। প্লিজ। আমার হচ্ছে পাসপোর্টে আমার আব্বু আম্মুর নামের একটা টাইটেল মিস্টেক আছে, হ্যাঁ, পাসপোর্টে আর একাডেমিক মানে যে সার্টিফিকেট গুলো আছে ওগুলোর সাথে। আচ্ছা, এখন এইটা কি কোনো প্রবলেম হবে কিনা? উম, উম, ধরেন আমি এমআরএস আছে, এমআরএস নাই। আমি বলি, আপনার সার্টিফিকেটে যে আপনার আব্বু আম্মুর নাম আছে ওইটা কি পাসপোর্টেও আছে? পাসপোর্টে একটা মিসিং আছে টাইটেল, মানে আপনার যে এমআরএস সার্টিফিকেট আছে সেই জায়গা যা আছে ওইটা পাসপোর্টে নাই, না, ওটা তাহলে পাসপোর্টে আপনাকে নাই, অবশ্যই পাসপোর্টে পাসপোর্টটা চেঞ্জ করতে হবে, কারণ আপনার ডকুমেন্টের সাথে আপনার সমস্ত ডকুমেন্টের তথ্য এক থাকতে হবে। আপনার আব্বু আম্মুর নাম, সব জায়গায় আপনার জন্ম তারিখ এবং সবকিছু ওই পাসপোর্টে যেমন থাকবে আপনার সার্টিফিকেটে ওইভাবে থাকতে হবে। তার মানে পাসপোর্টটা আপনার একটু চেঞ্জ করতে হবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্যার আমার হচ্ছে সার্টিফিকেটে হচ্ছে আমার নাম ওই এমডি দিয়ে শুরু, কিন্তু এখানে হচ্ছে একটা ডট আছে। And আপনি তো জানেন যে পাসপোর্টে হচ্ছে ডটটা দেওয়া যায় না। সো ওই এইটা ওইটা কি সমস্যা হবে না, মানে ওইটা ওইটা এই যে ওইটা ওইটা মেজর ইস্যু এম্বাসি হবে কিনা? ইনফর্মড। না, ওইটা এম্বাসি ইনফর্মড, ওটা ওইটা জানেন, ওইটা সমস্যা ওকে, হবে না। হ্যাঁ স্যার। And পরীক্ষা দিতেও তো স্যার হচ্ছে আসলে পাসপোর্টটাই ফলো করে। হ্যাঁ, সো হ্যাঁ, এটা আর পাসপোর্ট কি অথবা জানার। স্মার্ট কার্ড, জি দুইটার স্যার। একটা, তাও অরিজিনাল কপি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, আপনারা যদি সামনে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। ফোনে আমাকে পাবেন না, ফোনে আমার ম্যাক্সিমাম অফ থাকে, অথবা আমি যদি মিটিংয়ে থাকি তাহলে আমি ফোনটা ধরতে পারি না। আজকে এই যে আপনাদের জন্য আমি সময় রাখছি, যার জন্য আমি কোথাও যাই নাই, যে আপনাদের একটু ইনফর্ম করা দরকার মিসগাইড হওয়ার আগে। অনেকে অনেক কথা বলে, অনেক পণ্ডিত দাঁড়াই গেছে, অনলাইন পণ্ডিত, তারপরে ইনফ্লুয়েঞ্জা বিভিন্ন কিছু। তা আপনারা এদের থেকে একটু সাবধানে থাকবেন যাতে কোনো ফাঁদে না পড়েন। আহ, এই একটা আছে, এটা আপনারা আমাকে ইমেল করতে পারেন, অথবা স্যার আমি একটা জিনিস জানতে চাই, আপনার ম্যাডাম। কি কোনো আপকামিং বিআইএস এর কোনো কোর্স এগুলো আছে? আপকামিং তাড়াতাড়ি নেই ম্যাডাম, আমাদের একটা ব্যান্স কোর্স চলতেছে, ওটা আমরা 4 নাম্বার ক্যাপিটাল প্রায় শেষের দিকে, 5 নাম্বারের দিকে আমরা একটা কোর্স শেষ না হলে আরেকটা নিই না। এটা আমি তো লাইভ কোর্স দেই, মানে ডাইরেক্ট কোনো ভিডিও কোর্স না, তাই জন্য আমার আর কি ওইভাবে মেনটেন করতে হয়। ধরেন 2 মাস লাগবে আরো, আচ্ছা, 2 মাস পরে আমার আর কি কোর্স শুরু হবে। আর আপনি যদি আমাদের বেআইন করতে চান, তাই আপনি এইভাবে হুট করে ভর্তি হইতে পারবেন না, আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। সরি, মানে আপনি পরীক্ষা নিয়ে যদি আপনি পাশ করেন তাহলে আপনি আমাদের কোর্স করতে পারবেন। এর পেছনে কারণ আচ্ছা, হচ্ছে এটা কি ম্যাডাম, ওরাল টেস্ট? ম্যাডাম আপনারা রাগ হবেন না আমার প্রতি, কারণ আমি ওই A1 অনেক আপনারা বাহির থেকে শিখে আসেন, তো আমার কাছে সন্দেহ হয় যে আপনারা ঠিকভাবে শিখছেন কিনা। ওই জিনিসটা যাচাই বাছাই করার জন্য অনেক সময় শিখতে পারেন, অনেক সময় মনে হইতে পারে না ভালোভাবে শিখেন নাই। যদি শিখে আসেন তাহলে অবশ্যই আমার পরীক্ষাটা আপনারা পাশ করবেন। ওইখানে আর্টিকেল থাকে, বাক্য তৈরি থাকে, 2টা ইমেল থাকে। আচ্ছা আচ্ছা। এ টু যদি কেউ করতে চায় আপনার, ওই এ2-র ক্ষেত্রেও আমরা পরীক্ষা নিই, মানে A1 সে শিখে আসছে কিনা। আমরা পরীক্ষা ছাড়া ওরকম ভাবে কোনো গণহারে নিই না, মানে একটু যাচাই বাছাই করি। এমনি টাকা নিব আপনার থেকে, তারপরে যদি আপনি ধরেন A1 কিছুই শিখে আসেন নাই, তারপরে আমি টাকা নিয়ে আপনাকে এ2টা করাই দিলাম, আহ, ওইখানে আপনি কোনো পারলেন না, আর আমার কাছে এরকম না যে আপনি পারলে পারলেন, না পারলে না পারলেন, এটা আমার তো না, সূত্র না।